নমস্কার। আসসালামু আলাইকুম। প্রিয় সহকর্মী বৃন্দ, আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজ আমরা ইংলিশ লেকচার ওয়ানের ক্লাস করব এবং আহ, ইংলিশ লেকচার ওয়ান ক্লাস শুরু করার আগেই আমরা জাস্ট একটু দেখব যে আমরা ইংরেজিতে কি কি পড়ব, আমাদের বেসিকটা কিভাবে গঠিত হবে, অর্থাৎ পিলিতেই আমরা কিভাবে রিটেনের প্রস্তুতি নেব। তা পিলির সাথে কিভাবে আমাদের রিটেন ইংলিশের বেসিক গঠিত হয়ে যাবে সেটা আমরা দেখব। আর আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে শুধুমাত্র যে আমরা একটা চাকরির পরীক্ষা দিব, ব্যাপারটা কিন্তু সেটা নয়। এখানে আমাদের আরো বেশ কিছু বিষয় আছে। আমরা টিচিং এর সাথে আছি। আমরা যদি ইংরেজিতে আমাদের ফাউন্ডেশন ভালো হয়, আমরা আমাদের ক্যারিয়ারে আমরা শাইন করতে পারবো। এবং ইংরেজিতে ক্যারিয়ার বিল্ড আপ করার অনেক স্কোপ আছে, অনেক জায়গা আছে। সুতরাং যদি আমরা বেসিক্যালি ইংরেজিতে অনেক পাকাপোক্ত হতে পারি, স- ভালো গ্রামার, তারপরে আমরা রিটেন এবং স্পিকিং এই সকল ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। ইংরেজির ক্ষেত্রে আমরা চেষ্টা করবো যেভাবে কারিকুলামটা সাজানো হয়েছে আপনার সারা জীবন আপনার জীবনে যেন কাজে লাগে সেভাবেই। জাস্ট আমরা প্রথমে একটু দেখে নেই। জাস্ট আমরা আশা করি সবাই দেখতে পাচ্ছেন। আচ্ছা, এই যে আমরা এখন আমাদের ইংলিশ যে আমাদের লেকচার প্ল্যান সেটা আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, যাওয়ার আগে দেখেন আপনাদের বলে নেই যে আমাদের লেকচার নাম্বার 1 এবং লেকচার নাম্বার 2 এই দুইটা হচ্ছে বেসিক আলোচনা। অর্থাৎ আমরা পরবর্তীতে যা যা পড়বো, যা শিখবো, সবকিছু আমরা এই লেকচার 1 এবং লেকচার 2 তে পাবো। কেন আমাদের এই দুইটা লেকচার শিট এত গুরুত্বপূর্ণ? এর দুইটা কারণ আছে। একটা কারণ হচ্ছে আপনি যখন বিভিন্ন গ্রামার পড়তে যাবেন, তখন আপনার অনেক টার্ম আসবে, দেখা যাচ্ছে ওইটা সম্পর্কে আপনি জানেন না, তখন আপনি ওগুলো বুঝবেন না, আপনি পড়তে পারবেন না। কিন্তু যদি আপনার এগুলো খুব ভালো করে জানা থাকে, তাহলে আর প্রবলেম হবে না। এই জন্য আপনাকে কি করতে হবে, লেকচার 1 এবং লেকচার 2টাকে বারবার করে পড়তে হবে। এখানে সবকিছু আছে, আমরা পরে যা পড়বো সবকিছু আমরা 1 এবং 2-এ পাবো। এবং লেকচার 1 এবং 2 আমাদের এই লেকচার শিট দুটি ইংরেজিতে লেখা, ভয় পাওয়ার কিছু নেই, খুবই ইজি ভাষায় বাংলার মতো মনে হবে। আর ক্লাস করার পরে আরো সুন্দরভাবে মনে রাখতে পারবেন সবকিছু। জাস্ট আমরা দেখি, দেখেন আমাদের লেকচার 1-এ কি আছে। দেখেন সেন্টেন্স কনস্ট্রাকশন। এখানে আপনি কি জানবেন, আপনি আপনি যদি মনে করেন ইংরেজিতে আপনি শূন্যেও থাকেন, অর্থাৎ আপনার অবস্থান শূন্যে, আসলে শূন্যতে আমরা কেউ নেই, চাকরিতে এমনি 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 পাই নাই, সুতরাং আমরা জানি বা কিছু ভুলে গিয়েছি। সুতরাং আপনাকে একটু দেখলেই আপনি বিষয়গুলা ক্লিয়ার হয়ে যাবে, আপনি পারবেন। যেমন দেখেন, আপনাকে ইংরেজি যখন আপনি পড়তে যাবেন, তখন আপনার একটা সেন্টেন্স নিয়েই সব কার্যকলাপ। অর্থাৎ সেন্টেন্সের মধ্যে কি কি আছে, কিভাবে গঠিত হয়, এগুলো আপনাকে ভালো করে জানতে হবে। যেমন মনে করেন আমরা লেকচার 1-টা আমরা কি করব, সেন্টেন্স কনস্ট্রাকশন সম্পর্কে জানবো। তো কি কি আছে এখানে: ফরমেশন অফ সেন্টেন্সেস, সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, অবজেক্ট অ্যান্ড কমপ্লিমেন্ট, ডাইরেক্ট অবজেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট অবজেক্ট, subject complement and object complement, kinds of sentences, kinds of sentences based on their meanings and sentence pattern, a quick guide on clauses, a quick guide on phrases, kinds of sentences based on their structures and sentence pattern। তাহলে দেখেন এখানে একটা বাক্যে কি কি থাকে আমরা সবকিছুই জেনে যাব এই লেকচার শিট পড়ার পরে। এরপরে কি করব দেখেন, এক্সক্লুসিভ লেকচার শিট 1, দুইটা কিন্তু আমাদের 1 2টা 1 and again। এই যে আমরা পড়লাম, জানলাম, বুঝলাম, এটা আমরা একে যায় প্র্যাকটিস করব। এক্সক্লুসিভ লেকচার শিট 1 এমসিকিউ সলিউশন, অর্থাৎ কিভাবে আপনার পরীক্ষায় আসে, কিভাবে পরীক্ষায় আসবে, সেটা আমরা এখানে শিখবো। 2-এ দেখেন কি আছে, পার্টস অফ স্পিচ অ্যাট এ গ্লান্স, অর্থাৎ একটা সেন্টেন্সে যে পার্টস অফ স্পিচ গুলো, তার কাজ কি, কোনটা কোন পার্টস অফ স্পিচ, এর যে পোস্টমর্টেম, আমরা একটা সেন্টেন্সকে পোস্টমর্টেম করবো, উইল পোস্টমর্টম আ সেন্টেন্স। আর দেন আপনি যদি একজন একটা সেন্টেন্সকে পোস্টমর্টেম করতে পারেন, তাহলে একটা সেন্টেন্স দিয়ে সব কিছু আপনি করতে পারবেন। তখন কি হবে, ইংরেজিটা আপনার কাছে খুব সহজ মনে হবে, আপনি ইংরেজিকে যে আপনার মতো চালাতে পারবেন।
ইংরেজি আপনাকে চালাবে না, আপনি ইংরেজিকে চালাবেন তখন। এরপর আমরা দেখেন এই যে দুই যখন আপনি পড়বেন তারপরে এরও কি আছে, এমসিকিউ সলিউশন আছে। তখন আমরা কি করব, এই এমসিকিউ সলিউশন আমরা দেখবো, অর্থাৎ পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসে এই পার্টস অফ স্পিচ থেকে, সেগুলো আমরা প্র্যাকটিস করব। এরপরে দেখেন আমি অত বেশি আলোচনায় যাব না, অল্প একটু বলে দিই। এবার আমরা নাউন সম্পর্কে বিস্তারিত জানবো লেকচার কত, 3-তে। 4-এ যে আমরা কি করব, নাম্বার এন্ড জেন্ডার সম্পর্কে জানবো। কেন জানবো? প্রথমে আসছে নাউন। এই নাউনকে জানতে গেলে আপনাকে নাম্বার জেন্ডার সম্পর্কে জানতে হবে, নাউনের বিভিন্ন প্রকারভেদ, তার ব্যবহার, কোনটা কি নাউন, কিভাবে বসে, এসব আমরা এখানে জানবো। এরপরে কি আছে, আমরা নাম্বার জেন্ডার সম্পর্কে জানবো। এই নাম্বার জেন্ডারও কিন্তু নাউনের মধ্যে পড়ে। আমরা এই যে নাম্বার জেন্ডার যে কি হয়, এটা কিভাবে সিঙ্গুলার হয়, কিভাবে প্লুরাল হয়, কিভাবে নারী হয়, কিভাবে পুরুষ হয়, কিভাবে এগুলার বিভিন্ন ফর্ম হয়, সেগুলো আমরা এখানে জানবো। এগুলো সরাসরি আসে এবং গ্রামারের সঙ্গে সংযুক্ত। পাশে যে আমরা কি শিখবো, ডিটারমিনার এবং আর্টিকেল। এই ডিটারমিনার আর্টিকেল এটাও নাউনের সাথে সম্পৃক্ত। আমরা টোটাল ব্যবহার এখানে আমরা শিখবো। এরপর দেখেন 6 কি হবে, প্রোনাউন। প্রোনাউনের পোস্টমর্টেম করব, প্রোনাউনের ডিটেলস জানবো, প্রোনাউনের সবকিছু আমরা শিখবো। এরপরে কি আসবে, লেকচার শিট 7, ভার্ব সম্পর্কে আমরা জানবো। ভার্বের পোস্টমর্টেম, ভার্ব প্রকারভেদ, ভার্ব কেন গঠিত হয়। দেখেন কি আছে, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, সিম্পল ইনফিনিটিভ, বেয়ার ইনফিনিটিভ, পারফেক্ট ইনফিনিটিভ, হাউ টু আইডেন্টিফাই gerund and participles, nominative absolute, primary modals, phrasal modals, transitive intransitive verbs, linking, copulative verbs, subjunctive verbs, factive verbs, factive object and objective complement, এই সব কিছু আমরা জানবো। এইটা দেখেন আমরা কি করব, দেখেন এইটা আমরা অ্যাডজেক্টিভ সম্পর্কে বিস্তারিত জানবো। তাতে অ্যাডজেক্টিভ যে কেমন হতে পারে, দেখতে কেমন, কোথায় বসে, কিভাবে অ্যাডজেক্টিভ পাল্টাবেন, তার ডিগ্রি কেমন, একেবারে ল্যাটিন অ্যাডজেক্টিভ সব একটা দুর্দান্ত যত বিষয় আছে সবই আমাদের কারিকুলামের অন্তর্ভুক্ত করা আছে। এবার আমরা কি অ্যাডভার্বের বিস্তারিত পড়বো লেকচার 9-এ। 10-এ যাই কি করব, প্রিপোজিশন পড়ব, প্রিপোজিশনের ব্যবহার আমরা এখানে শিখব। 11-এ কি করব, কনজাংশন, লিঙ্কার্স আর ইন্টারজেকশন সম্পর্কে আমরা শিখব। এরপরে আমরা 12-এ কি করব, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ আমরা শিখেছি, জেনেছি। এখানে আমরা কি করব, পার্টস অফ স্পিচকে আমরা কি করব, যে একটা সেন্টেন্সে পার্টস অফ স্পিচকে আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন সেগুলো শেখানো হবে। এবং তার সাথে আরো আনুষঙ্গিক অনেক গ্রামার আছে। 13-এ কি করব, এখানেও আমরা পার্টস অফ স্পিচ আমরা জানবো, কিন্তু এখানে কিভাবে নাউন থেকে অ্যাডজেক্টিভ হয়, অ্যাডজেক্টিভটা ভার্ব হয়, অর্থাৎ সাফিক্স, প্রিফিক্স, অ্যাফিক্স, ইনফিক্স, এই বিষয়গুলো আমরা জানবো। 14-এ কি করব, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, এমসিকিউ কোশ্চেন, এগুলো আমরা জানার পরে 14-এ আমরা আরো ডিটেলস প্র্যাকটিস করব, অর্থাৎ বিগত সালে যত প্রশ্ন এসেছে সেটাকে আমরা এখানে প্র্যাকটিস করব। 15-এ কি করব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং সিনট্যাক্স। এখানে আমরা দেখেন ভার্ব শিখেছি, বিভিন্ন ডিটারমিনার্স, অ্যাডজেক্টিভ শিখে এসেছি। এখানে আমরা কি করব, এইগুলো আমরা আরো ডিটেলস আমরা জানবো, এবং এখানে কিভাবে ভার্বের এগ্রি করে, ভার্ব সাবজেক্টকে কিভাবে সাবজেক্টের সাথে কিভাবে এগ্রি করে আমরা জানবো, যেটাকে বলা হয় থাকে সিনট্যাক্স। 16-এ আমরা কি করবো, দ্য টেন্স এন্ড সিকুয়েন্স অফ টেন্স সম্পর্কে জানবো, অর্থাৎ টেন্সের বিস্তারিত কি, স্ট্রাকচার এবং সিকুয়েন্স অফ টেন্স জিনিসটা কি। টেন্স অনেক সময় মনে করেন প্রিন্সিপাল ক্লজ একরকম হলো, সাবঅর্ডিনেট ক্লজ আর এক টেন্স হতে পারে। এই বিষয়গুলো অনেকে বোঝে না, কেন কি কারণে হয়, এগুলো সিকুয়েন্স অফ টেন্স, এগুলো আমরা জানবো। এবং এরপর কি আছে 17, এখানে আমরা ভয়েসের বিভিন্ন রূপ সম্পর্কে শিখতে পারবো। 18-এ কি আছে, কন্ডিশনাল সেন্টেন্স, অর্থাৎ সকল পরীক্ষায় কন্ডিশনাল সেন্টেন্স আসবে। আমি একটু এখানে দ্রুত বলছি, এর কারণ আমাদের এগুলা পড়বো না, আমরা জানাচ্ছি, আমাদের লেকচার শুরু হবে। সুতরাং এটা আপনাদেরকে জানানোর জন্য যে হাউ উইল প্রসিড অন, আমরা কিভাবে সামনে অগ্রসর হব, আমাদের ইংরেজিতে বেসিক ফাউন্ডেশন গঠন করব, সে সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়া হচ্ছে। তারপর কি আছে 20-তে আমরা কি রাইট ফ্রম ভার্বস, অবশ্যই সব পরীক্ষায় প্রশ্ন থাকে এবং থাকবে, এখানে আমরা রাইট ফ্রম ভার্ব সম্পর্কে জানবো। তারপর কি আছে 20, ন্যারেশন, আমরা ন্যারেশন সম্পর্কে জানবো। 21, ক্লজ, এখানে আমরা ক্লজ শিখবো। ক্লজ মনে রাখবেন 1 এবং 2 আমরা সব শিখে যাচ্ছি, এখানে এসে আমরা ডিটেল শিখবো, কিভাবে ক্লজ গঠন হয়, কোনটা কি ক্লজ, আপনি সব জানতে পারবেন। আপনি ক্লজ গঠন করতে পারবেন, ক্লজকে ভাঙতে পারবেন, প্রতিটা ওয়ার্ড কি আপনি পোস্টমর্টেম করতে পারবেন। তারপরে কি আছে ফ্রেজ সম্পর্কে জানবো। 23, এখানে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স সম্পর্কে জানবো, কোনটা কি সেন্টেন্স, কিভাবে সিম্পল কে কমপ্লেক্স করবেন, কমপ্লেক্স কে কম্পাউন্ড করবেন, এই সবই আমরা জানবো। 24-এ কি আছে, ট্যাগ কোয়েশ্চেন, ডাব্লিউএস কোয়েশ্চেন, এমবেডেড কোয়েশ্চেন, এই সবই আমরা 24-এ শিখবো। 25-এ আছে প্যারালিজম, রিডান্ডেন্সি, ইনভার্সন অফ ভার্বস, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ এগ্রিমেন্ট।
26 আছে ইউজ অফ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, কোথায় কোন ওয়ার্ড বসে, ইংরেজির কোন শব্দটা ভুল হচ্ছে, কেন ভুল হচ্ছে, এগুলো আমরা জানবো। 28 কারেকশন, অর্থাৎ কারেকশন মানে কি ভুল, অর্থাৎ বাক্যের একটা শব্দে যদি ভুল থাকে ভুলটাকে আমরা কিভাবে সিলেক্ট করে কারেক্ট করব এখানে আমরা শিখবো, অর্থাৎ সবকিছু আমরা শিখে এসেছি, এখানে এসে কারেকশন করবো। 29 পিন পয়েন্ট ইরর শিখবো, কারেকশনের একটা রূপ দাগ দিয়ে দেয়। 30 কম্পোজিশন, অর্থাৎ লেটার কিভাবে গঠিত হয়, কম্পোজিশন কিভাবে গঠিত হয়, কিসের কয়টা পার্ট থাকে, এগুলো আমরা জানবো। তবে দেখেন আমরা জেনারেলি এখানে 20 পর্যন্তই আমাদের হয়ে যাবে, 20 পর্যন্ত পড়লে আমাদের হয়ে যাবে, কিন্তু আমরা আরো বেশি পড়বো। আর যারা মনে করেন যে অনেক কিছু শিখতে চাবেন না, যে আমার দরকার নাই, তারা দেখা যাচ্ছে এখানে কিছু কিছু লেকচার শিট তারা ওমিট করতে পারেন। কিন্তু যাদের শেখার আগ্রহ আছে, যারা ইংরেজিতে ভালো কিছু করতে চান, তাদেরকে আমি টোটাল সার্ভিসটাই দিব। এটা গেল আপনার গ্রামার। এবার দেখেন গ্রামার পড়তে গেলে আপনাকে নিজে বেসিক ফাউন্ডেশন গঠন করতে হবে, কিছু বিষয় আপনাকে মুখস্থ করতে হবে, জানতে হবে, না হলে এগুলো আপনি পারবেন না। এজন্য আপনার স্পেশাল ভোকাবুলারি লেকচার প্ল্যান সাজানো হয়েছে, এবং এইগুলো আমরা পরীক্ষার সাথে সিলেবাস ভাগ করে করে আপনাদেরকে কমপ্লিট করে দিব। এবং আপনারা যেভাবে কমপ্লিট করবেন, এইভাবে কখনো কমপ্লিট আমাদের দেশে কেউ করে নাই, সম্ভবও না। আর এইভাবে লেকচার প্ল্যান কারো সাজানো নাই, কেউ করেও নাই, আর এত সময়ও নাই এত পড়ানোর মানুষের। দেখেন যাদের শেখার ইচ্ছা আছে, ইংরেজিতে ভালো করার ইচ্ছা আছে, তারা অবশ্যই অবশ্যই ভালো করতে পারবেন। এই এটিও প্রিপারেশনের মারফতে আপনি ইংরেজিতে অনেক ভালো হয়ে যাবেন। দেখেন আপনি যখন ওই সকল আপনি কাজ করতে যাবেন, আপনি সেন্টেন্স দিয়ে কাজ করতে গেলে আপনাকে ভার্ব সম্পর্কে কাজ করতে হবে, আর সেখানে ভার্বের বিভিন্ন রূপ সম্পর্কে আপনাকে জানতে হবে। এই জন্য আপনার এটাকে দ্য কনজুগেশন অফ ভার্বস আপনাকে শিখতে হবে। আপনাকে শিট দেওয়া হবে, কনজুগ ভার্বের বিভিন্ন ফর্ম আপনি মুখস্থ করে ফেলবেন আস্তে 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 আস্তে, এবং ওখানে প্র্যাকটিস সহ পরীক্ষা কিভাবে আসে। ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পেস, সেন্টেন্স নিয়ে কাজ করতে গেলে আপনাকে পার্টস অফ স্পেসের ইন্টারচেঞ্জ জানতে হবে, কোন ভার্বটার নাউন কি, কোন ভার্বটার অ্যাডজেক্টিভ কি, কোন ভার্বটার অ্যাডভার্ব কি, সবকিছু আপনাকে জানতে হবে। আপনাকে এটার মাধ্যমে পার্টস অফ স্পিচে ওয়ার্ড ফরমেশনে প্রস্তুত করা হবে। এরপরে কি পড়বো দেখেন, সিনোনিমস, অর্থাৎ আমরা যেটা ভয় পেয়ে থাকি সিনোনিম, এই লেকচার শিটের মাধ্যমে আপনাকে সিনোনিমে রেডি করা হবে। তারপরে কি আছে লেকচার শিট 5 অ্যান্টোনিম, এই লেকচার শিটের মাধ্যমে এবং এটা কমপ্লিট করার মাধ্যমে আপনাকে অ্যান্টোনিমে প্রস্তুত করা হবে। এরপরে কি আছে লেকচার 6 অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করতে হবে, এবং এইগুলোর মাধ্যমে আপনাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে প্রস্তুত করা হবে। ফ্রেজ এন্ড ইডিয়ামস সকল পরীক্ষায় আসবে, এই লেকচার শিটের মাধ্যমে আপনাকে প্রস্তুত করা হবে। স্পেলিং অ্যান্ড ওয়ার্ড মিনিং, বানান, এটা সকল পরীক্ষায় এসে থাকে কম বেশি, এবং আপনাকে এই লেকচার শিটের মাধ্যমে আপনাকে স্পেলিং এবং ওয়ার্ড মিনিং এ প্রস্তুত করা হবে। এরপর আছে ওয়ার্ড ওয়ার্ড সাবস্টিটিউশন, এটা সিনোনিমের মতোই, তবে এক কথায় প্রকাশ বলা হয়ে থাকে এটাকে। এখন সব পরীক্ষায় প্রায় ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এসে থাকে, অর্থাৎ এক কথায় প্রকাশ। লেকচার 9 ফরেন ওয়ার্ডস, এই বিসিএস এ তো আসেই, এবং অন্যান্য পরীক্ষা এখন ফরেন ওয়ার্ড মাঝে মাঝে এসে থাকে। যদি আপনার কেউ কষ্ট হয় তাহলে এটা অমিট করতে পারেন, আর যারা ভালো প্রস্তুতি নিতে চান তারা ফরেন ওয়ার্ড এটাও করতে হবে। লেকচার 10 গ্রুপ ভার্বস, ফ্রেজাল ভার্বস এন্ড ভার্বাল ইডিয়ামস, এটা আমরা জানি গ্রুপ ভার্বস, অর্থাৎ একটা ভার্বের পরে বিভিন্ন প্রিপোজিশন বসার মাধ্যমে নানাভাবে এটাকে কি করা হয়, নানা অর্থ প্রকাশ করে, এটা গ্রুপ ভার্বস হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা ফ্রেজাল ইডিয়ামস এর মতো। লেকচার 11 ট্রানজিটিভ ট্রান্সলেশন এন্ড প্রভাব, এটা আমরা শিট দেব, এটা মুখস্থ করে ফেলবেন, এবং প্রয়োজনে এটার ক্লাসও নেওয়া হবে। লেকচার 12 কনফিউজিং ওয়ার্ডস, আপনাদের কিছু উপরে ছিল একটা লেকচার যে বিভিন্ন শব্দের ব্যবহার, সেই এইটা আর এটা প্রায় সিমিলার। লেকচার 13 অ্যানালজি 1 অ্যানালজি 2, অর্থাৎ অ্যানালজি থেকে সবসময় পরীক্ষায় প্রশ্ন আসে না, তবে মাঝে মধ্যে আসে, এবং বিভিন্ন পরীক্ষায় আসে। তা অ্যানালজিতে একটু কঠিন এটা, তো যারা রেডি হতে চান তাদের জন্য অ্যানালজি শিট সবাইকে দেওয়া হবে, বোঝানো হবে, তবে যারা একটু কম পড়তে চান তারা অ্যানালজি বাদ দিতে পারেন। এটা গেল আমাদের গ্রামার এবং ভোকাবুলারি সেকশন। থার্ড সেকশন ইংলিশ লিটারেচার, অনেকে জানে না, বিগত সালে কোয়েশ্চেন সলভ করতে গেলে দেখবেন যে ইংরেজির ক্ষেত্রে আমাদের এটিও যে আমরা প্রিপারেশন, এখানে ইংলিশ লিটারেচার থেকে প্রশ্ন আসে এবং প্রশ্ন আসবে, এবং বেশ কয়টা প্রশ্নই এসে থাকে, তাই আপনাকে ইংলিশ লিটারেচার পড়তে হবে। ইংলিশ লিটারেচার আমার আমাদের অনেকগুলা 4টা লেকচার প্ল্যান আছে, তবে যারা কম পড়তে চান তারা শুধুমাত্র লেকচার, কোনটা, লেকচার শিট, রোমান্টিক পিরিয়ড, এই যে সরি এখানে আমাদের আছে 10টা। যারা কম পড়তে চান তারা শুধুমাত্র 10 নাম্বারটা পড়লেই হয়ে যাবে, যারা কম পড়তে চান তার 10 নাম্বার, আর যারা অনেক ভালো প্রস্তুতি নিতে দিতে চান, আরো চাকরির পরীক্ষা দিতে চান, তারা
সবগুলো পড়তে পারবেন, এবং লিটারেচারে ক্লাস নিয়ে আপনাদেরকে সব বিষয়গুলোকে ইজি করা হবে। এটাই ছিল আমাদের ইংরেজির। এবং আপনারা শুধুমাত্র এই যে ইংরেজির যে আমাদের কারিকুলাম, এর কোর্স ফি 10K হয়, তা 10,000 টাকা হয় এর কোর্স ফি। কিন্তু আপনাদেরকে এই সেবাটি শুধুমাত্র সুলভ মূল্যে সবকিছু একসাথে দেওয়া হচ্ছে। এবং যারা ভালো করতে চান, যারা ভালো করতে চান, ইংরেজিতে দক্ষ হতে চান, তারা মনোযোগ দিয়ে ক্লাস করবেন, লেকচারগুলো কমপ্লিট করবেন, দেখবেন একটা একটা কি হবে, একটা রেডিক্যাল সেন্স ইউ উইল গেট, ইউ উইল ফাইন্ড ইন ইউর, কি বলা যেতে পারে, যে আপনার যে ইন ইউর স্কিল, ইন ইউর পার্সোনালিটি, ইন ইউর লাইফ, ইউ উইল গেট আ রিভলিউশনারি চেঞ্জ। একটা বৈপ্লবিক পরিবর্তন আপনি দেখতে পাবেন, যেটা করবে কি, ইউ উইল, যেটা করে কি করবে, ইট উইল মেক ইউ ডিফারেন্ট ফ্রম আদার্স। আচ্ছা, তাহলে আমরা এই বিষয়টা বোঝাতে পারলাম। আমরা এটা আর যাব না, আমরা এখন সরাসরি আমাদের ক্লাসে চলে যাব।
জাস্ট ওয়েট, হ্যাঁ, আমি ওই যে এমএস ওয়ার্ড ফাইল ট্রাই করতেছি কিন্তু ওপেন হচ্ছে না কেন? কেন ওপেন হচ্ছে না, প্রবলেমটা কি? Shoot. Solution. আচ্ছা, আপনাদেরকে আমি আচ্ছা আনমিউট করে দিয়েছি। আর যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারবেন, তবে পরে প্রশ্ন করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা দেখেন, আমরা আমাদের লেকচার ওয়ানে কি আছে তা আমরা অলরেডি আলোচনা করেছি। তারপরে আমরা জানার জন্য একবার দেখে যাই যে আমরা আমাদের লেকচার ওয়ান ক্লাস আমরা শুরু করছি, যে আমরা এই লেকচার শিটের মাধ্যমে আমরা কি কি শিখতে যাচ্ছি। উই আর গোয়িং টু লার্ন ফ্রম লেকচার ওয়ান দিস টপিকস। কি জানবো আমরা? সেন্টেন্স, ফরমেশন অফ সেন্টেন্সেস, সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, object and complement, direct object and indirect object, subject complement and object complement, kinds of sentences based on their meanings and sentence pattern, a quick guide on clauses, a quick guide on phrases, kinds of sentences based on their structures and sentence pattern. আচ্ছা, সবাই আশা করি দেখতে পাচ্ছেন। আমরা এখন বের করছি যে সেন্টেন্স কনস্ট্রাকশন। আমরা কি পেয়েছি? সেন্টেন্স কনস্ট্রাকশন। আচ্ছা, প্রথমে আমরা জানবো যে সেন্টেন্স কনস্ট্রাকশন অর্থাৎ বাক্যের গঠন। বাক্যের গঠন যদি আমরা ভালো করে জানি, তাহলে আমরা কি করতে পারবো? ইংরেজিকে, আমার ইংরেজি যে একটা ভাষা, এটা আমাদের কাছে সহজ লাগবে। কারণ কি, একটা সেন্টেন্সে কে কে থাকে, কারা থাকে, তাদের কাজ কি, কোথায় কে বসে, এগুলো আমরা যদি ভালো করে জানি, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের কাছে খুব ইজি মনে হবে। দেখেন, আমাদের অ্যাট ফার্স্ট কি জানবো? অ্যাট ফার্স্ট উই আর গোয়িং টু লার্ন হোয়াট ইজ আ সেন্টেন্স। হোয়াট ইজ আ সেন্টেন্স? সেন্টেন্স কি? আ গ্রুপ অফ ওয়ার্ডস। সেন্টেন্স হচ্ছে a group of words having a proper order of words and a clear meaning is called a sentence. তাহলে আমরা দেখছি যে সেন্টেন্স হতে গেলে কি হইতে হবে? a group of words, সরি, এখানে আমরা আমরা মডার্ন যে সিস্টেম ভাষার, যে আমরা আগে বলা হতো বাক্য হতে গেলে একটা শব্দে হবে না, এক একাধিক শব্দ হতে হবে। কিন্তু আধুনিক যারা ল্যাঙ্গুয়েজ স্পেশালিস্ট, যারা ভাষাবিজ্ঞানী, যারা ভাষা নিয়ে কাজ করেন, তারা বলছেন না, এক একটা শব্দেও বাক্য হতে পারে। তাই বলা হচ্ছে আ ওয়ার্ড অর এ গ্রুপ অফ ওয়ার্ডস, বলছে একটা শব্দ অথবা একাধিক শব্দ, একগুচ্ছ শব্দ, হ্যাভিং আ প্রপার অর্ডার অফ ওয়ার্ডস, যার কি থাকবে? একটা প্রপার অর্ডার থাকবে। কি থাকবে? আ প্রপার অর্ডার অফ ওয়ার্ডস, একটা প্রপার অর্ডার। তাকে কি করতে হবে? অর্ডার মানবে, অর্থাৎ কার পরে কে আসবে, কোথায় সাবজেক্ট বসবে, কোথায় ভার্ব বসবে, কোথায় অবজেক্ট বসবে। উল্টাপাল্টা বসলে সে সেন্টেন্স হবে না। এবং আরেকটা কি কন্ডিশন? আর ক্লিয়ার মিনিং। বাক্য হইতে গেলে তাকে কি হইতে হবে? একটা ক্লিয়ার মিনিং থাকতে হবে। একটা ক্লিয়ার মিনিং থাকতে হবে বাক্য হইতে গেলে। ইজ কল্ড আ সেন্টেন্স। তাহলে আমরা এখানে কিছু কন্ডিশন জানলাম। সেন্টেন্স হতে গেলে কি হইতে পারবে? একটা ওয়ার্ডে বাক্য হইতে পারে, অথবা আ গ্রুপ অফ ওয়ার্ডস, একাধিক শব্দের সমষ্টিতে একটা সেন্টেন্স হতে পারে। এবং সেখানে মাস্ট থাকতে হবে আ প্রপার অর্ডার অফ ওয়ার্ডস। কি থাকবে? শব্দের প্রপার অর্ডার থাকবে, অ্যান্ড এ ক্লিয়ার মিনিং, এবং কি থাকবে? একটা পরিপূর্ণ, পরিষ্কার বা পরিচ্ছন্ন অর্থ থাকবে, তাহলে সে বাক্য হবে।
তাহলে আমরা বলতে পারি আ সেন্টেন্স মে বি আ সিঙ্গেল ওয়ার্ডেড, একটা সেন্টেন্স কি হতে পারে, একটা সেন্টেন্স সিঙ্গেল ওয়ার্ডেড হতে পারে। আবার কি হতে পারে, আর মাল্টি ওয়ার্ডেড, আর কি হতে পারে, মাল্টি ওয়ার্ডেড হতে পারে। তাহলে আমরা দেখছি আ সেন্টেন্স মে বি সিঙ্গেল ওয়ার্ডেড অর মাল্টি ওয়ার্ডেড, এক শব্দে হতে পারে, একাধিক শব্দ হতে পারে। এখানে অনেকে ভাবতে পারেন যে তাহলে এক শব্দে কিভাবে বাক্য হয়, আমরা এখন দেখব। এক্সাম্পল দেখলে ইট উইল বি মাচ মোর ক্লিয়ার ফর আস। ফরমেশন অফ সেন্টেন্স আমরা বাক্য দেখি, জানলাম, আমরা এক্সাম্পল দেখি। সেন্টেন্স এখানে কি আছে দেখেন, সিঙ্গেল ওয়ার্ডেড, মাল্টি ওয়ার্ডেড, অর্থাৎ একটা বাক্য কিভাবে সিঙ্গেল ওয়ার্ডে গঠিত হয়, কিভাবে মাল্টি ওয়ার্ডে গঠিত হয়। দেখেন সিঙ্গেল ওয়ার্ড কে কি, ইয়েস, নো, সার্টেনলি। আমি যদি বলি যে তুমি কি ভাত খেয়েছো, হ্যাভ ইউ টেকেন রাইস, আনসার কি হতে পারে, ইয়েস আর নো। তুমি কি আমার সাথে যাবে, উইল ইউ গো উইথ মি, ইয়েস হতে পারে, নো হতে পারে, সার্টেনলি হতে পারে। তাহলে দেখেন আধুনিক গ্রামারিয়ানরা কি বলছে, যে একটা শব্দে একটা বাক্য গঠন হয়, একটা শব্দে একটা বাক্য গঠন হয়। এটা কে বলছেন, আধুনিক গ্রামারিয়ানরা বলেছেন যে একটা শব্দে একটা সেন্টেন্স গঠন হয়। তাহলে আমরা দেখছি যে এই যে একটা শব্দে ইম্পসিবল, কাম, টু, তারপর কি আছে, এটা লুক, গো, স্টপ, ওয়েট, ওয়াই, ওয়ার, হোয়াট, ব্রাভো, গুড, হুররে, একটা শব্দে একটা বাক্য এখানে গঠিত হচ্ছে। আর দিস ইজ অ্যান এক্সাম্পল অফ মাল্টি ওয়ার্ডেড সেন্টেন্স। হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক, হোম টাস্ক? দেখেন তুমি তোমার হোম টাস্ক করেছো, অনেকগুলো শব্দ। নট এট অল, কয়েকটা শব্দ মিলে এখানে কি বলছে, নট এট অল, আদৌ করিনি, নট ইয়েট, এখনো করিনি, ওয়াই নট, কেন নয়। তাহলে দেখেন এখানে কি হয়েছে, একের অধিক শব্দে গঠিত হয়েছে। এই দুই পাশে যদি আপনি খেয়াল করেন, আমরা একটা কথা জেনে থাকি, বুঝে থাকি, বলে থাকি যে বাক্য হতে গেলে ভার্ব মাস্ট থাকতে হবে, একটা ভার্বকে অবশ্যই থাকতে হবে, ভার্ব ছাড়া বাক্য গঠন হয় না। তো আধুনিক গ্রামারিয়ানরা বলছেন যে হ্যাঁ, ভার্ব ছাড়া বাক্য গঠন হয়, এক শব্দ হতে পারে। কি কখন বাক্য গঠন হয়, যখন একটা শব্দই পরিপূর্ণ অর্থ প্রদান করে, তখন সে কি হয়, সেন্টেন্স হিসেবে কাউন্ট হয়। তাহলে ভার্ব ছাড়া বাক্য হয় কি করে, আসলে তুমি কি আমার সাথে যাবে, উইল ইউ, অথবা যদি বলি যে হ্যাভ ইউ ডান ইউর হোম টাস্ক, তুমি তোমার হোম টাস্ক করেছো, তখন কি বলে, ইয়েস আই হ্যাভ ডান মাই হোম টাস্ক। দেখেন ইয়েস বললে আই হ্যাভ ডান মাই হোম টাস্ক এটা বলার প্রয়োজন হয় না, এটা বলার প্রয়োজন হয় না ইয়েস বললে। তাই আমরা এখানে দেখতে পাচ্ছি কি, যে একটা শব্দেই পরিপূর্ণ অর্থ প্রকাশ করছে, ভার্ব না থাকলেও সেখানে কি হয়, ভার্বের কাজ বোঝানো হয়। আধুনিক গ্রামারে এইগুলোই আলোচনা হয়। যেমন খুব সম্ভবত 45তম বিসিএস প্রিলি পরীক্ষা একটা প্রশ্ন এসেছিল, যেখানে ক্লজ দিয়ে, ফ্রেজ দিয়ে বলেছে নিচের কোনটি কোন ক্লজ, ফ্রেজ আসছে কিন্তু বলছে কোন ক্লজ। অর্থাৎ আধুনিক গ্রামারিয়ানরা ফ্রেজকে ক্লজ হিসেবে কিছু কিছু ক্ষেত্রে গণনা করে, বিবেচনা করে। অর্থাৎ যখন একটা ক্লজে ফ্রেজের মতো সাবজেক্ট, ভার্ব সবকিছুই থাকে, তখন সেটাকে কি করে, তারা একটা ফ্রেজকেই ক্লজ হিসেবে কাউন্ট করে। আপনি একটা জিনিস অনেক আগে জেনেছেন, আপনার এই জন্য কি হবে, আপনার কাছে অনেক সময় অনেক কিছু ওয়ার্ড মনে হবে, কিন্তু দেখেন জানার কিন্তু শেষ নাই। আপনার দিয়ে আমি যে জিনিসটা পড়াচ্ছি সেন্টেন্স, ক্লাস ওয়ানেও সেন্টেন্স পড়ানো হয়, আপনি এখন এটু এক্সাম দিবেন, এখনো সেন্টেন্স পড়াচ্ছি, বিসিএস পরীক্ষা দিলেও লাগবে বা অন্য পরীক্ষা দিলেও লাগবে। কিন্তু হোয়াটস দ্য ডিফারেন্স, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, পার্থক্যটা বুঝতে হবে। অর্থাৎ আপনি যে পরীক্ষা দিতে যাচ্ছেন তার আলোকে আপনাকে জানতে হবে, সকল স্ট্যান্ডার্ড, সকল লেভেল এক নয়। আপনি যে লেভেলে যাবেন আপনাকে সেই লেভেল থেকে শিখতে হবে। আপনি অনেকেই দেখা যাচ্ছে ভাববে সেন্টেন্স পড়াচ্ছে স্যার, আজকে কি পড়বো, আমি তো জানি, পড়ার দরকার নেই। আমি জানি আপনি জানেন, আমি জানি আপনি 99% সেন্টেন্স সম্পর্কে জানেন, কিন্তু এই ক্লাস থেকে আপনি 1% শিখবেন, সেই 1%ই আপনার জীবনে অনেক কাজে লাগবে। আমাদের লার্নিংটাই 1%, আমরা অনেক কিছু জানি, অনেক কিছু বুঝি, কিন্তু 100%ও কখনো হবে না। আপনি যখন এইটা ক্লাসটা করার পরেও আপনার একটা পরিপূর্ণতা আসবে, তখনও আপনি 99%, 100% নন। কিন্তু ওই 99%-এর পার্থক্যটা কোথায়, আগের 99%-এর সাথে। আপনারা ধৈর্য ধরে ক্লাস করুন, আমরা অনেক নতুন কিছু জানবো সেন্টেন্স সম্পর্কে। দেখেন এবার কি আছে,
সেন্টেন্স উইথ ভার্ব, সেন্টেন্স উইথাউট ভার্ব, যে কথাটা আপনাদের ইতিমধ্যে একটু আগেই বললাম যে ভার্ব দিয়ে বাক্য, ভার্ব সারা বাক্য। দেখেন, হোয়াটস ইউর নেম, তোমার নাম কি, নেম প্লিজ, নামটা বলো তো। তাহলে কি দেখেন, এই সেন্টেন্সে কিন্তু ভার্ব নেই। নেম প্লিজ, এই সেন্টেন্সে কি ভার্ব নেই, তাহলে কি এটা সেন্টেন্স নয়। আমরা উপরে শিখেছি, যদি আ গ্রুপ অফ ওয়ার্ডস আর আ ওয়ার্ড gives a complete sense and have a proper order of words, প্রপার অর্ডার অফ ওয়ার্ডস আছে, তাহলে সে সেন্টেন্স। তাহলে এটা একটা সেন্টেন্স। হোয়াটস এর নেম, নেম প্লিজ, দেখেন, প্লিজ শো মি ইউর টিকিট, টিকিট প্লিজ। দেখেন, আশা করি আপনারা বুঝতে পারতেছেন। আচ্ছা দেখেন, হোয়াটস দ্য টাইম নাও, টাইম প্লিজ। দেখেন, উইথাউট ভার্ব দিস ইজ অ্যান সেন্টেন্স, জাস্ট 5 past 10। দেখেন, ফুল সেন্টেন্স কি ভার্ব আছে, ইটস জাস্ট 5 past 10। এখন তো আমরা একেবারে শর্টকাট বলতে পছন্দ করি, এবং আপনারা জানেন আমাদের ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ এক্ষেত্রে বলা হয় অল্প শব্দ কি করবেন, অল্প শব্দে আপনি কি করবেন, আপনার প্রকাশভঙ্গি ব্যক্ত করবেন, যাতে স্টুডেন্টরা ভালো বুঝতে পারে। আর আবার কি আছে, হাউ মাচ ইজ দ্যাট বুক। দেখেন, ফুল সেন্টেন্স, হাউ মাচ ফর দ্যাট বুক, উইল ইউ অ্যাকম্পানি মি, তুমি আমার সাথে যাবে। এটা বলছে, ভাই কেন, বলছে হোয়ার আর ইউ গোয়িং নাও, টু সি আ ক্রিকেট ম্যাচ। দেখেন, এই প্রশ্নটার আনসার কি হচ্ছে, একবার উইথাউট কি, ভার্ব ছাড়া, একটা গ্রুপ অফ ওয়ার্ড দ্বারা কমপ্লিট সেন্স প্রকাশ করছে। এটা একটা প্রশ্ন, এটা একটা প্রশ্ন, কিন্তু এই প্রশ্নটাও কি এক শব্দ হয়ে গেল, ওয়াই। এবার আমরা দেখবো যে আমরা সেন্টেন্স কাকে বলে জানলাম। হোয়াট ইজ দ্য সেন্টেন্স অ্যাকর্ডিং টু মডার্ন ল্যাঙ্গুয়েজ স্পেশালিস্ট, ভাষাতত্ত্ববিদদের অনুযায়ী, আধুনিক ভাষাবিজ্ঞানীদের অনুযায়ী, যে আমাদের সেন্টেন্স কাকে বলে। এইবার আমরা সেন্টেন্স জানার পরে সেন্টেন্সে কারা থাকে, তাদের কাজ কি, এটা আমাদের জানতে হবে। যেহেতু আমাদের সকল কাজ হচ্ছে সেন্টেন্সকে নিয়ে, আমাদের সমস্ত কাজ বাক্যকে নিয়ে, তাহলে আমরা কি করব, সেন্টেন্স সম্পর্কে আমাদের জানতে হবে। তাহলে দেখেন কি আছে, সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। আপনি যখন বাক্য নিয়ে কাজ করবেন, এট ফার্স্ট আপনাকে জানতে হবে সাবজেক্ট কাকে বলে, প্রেডিকেট কাকে বলে। দেখেন, আমরা পড়ি কি আছে, বলছে a multi-words worded sentence with a verb may be divided into two words। দেখি যে মাল্টি ওয়ার্ডেড, এক শব্দের কিন্তু নয়, যে বাক্যটিতে মাল্টি ওয়ার্ড থাকবে, একের অধিক শব্দ থাকবে, এবং কি থাকবে, ভার্ব থাকবে, সেই সেন্টেন্সে ইউ উইল গেট টু পার্টস, ইউ উইল গেট টু পার্টস। কি কি, একটা হলো সাবজেক্ট এন্ড অ্যানাদার ওয়ান প্রেডিকেট। একটা কি পাবেন আপনি, একটা পাবেন সাবজেক্ট, আর একটা হচ্ছে প্রেডিকেট। আবার সেই ছোটবেলার কথা মনে পড়ে যাবে, যে এটা তো ক্লাস ওয়ানের বাচ্চাদের পড়াই, কেজিতেও পড়াই, কি সাবজেক্ট কি, প্রেডিকেট কি, এ কি শিখবো। দেখেন, এইটাই হচ্ছে আপনার বেসিক, আপনাকে এখান থেকে শুরু করতে হবে। আমরা জিরো থেকে হিরো হব ইংরেজিতে, একেবারে জিরো থেকে একেবারে ক্লজ ফ্রেজের পোস্টমর্টেম করে ছাড়বো, ট্রান্সফরমেশনের পোস্টমর্টেম করে ছাড়বো। সুতরাং আপনি ধৈর্য ধরে, আপনি যতই পারেন, আপনি যদি বেশি পারেন, ভালো পারেন, আপনি কি করবেন, তাড়াতাড়ি হয়ে যাবে, আপনার 5 মিনিট হবে, যিনি একটু কম পারেন তার 25 মিনিট লাগবে। একটু কষ্ট করে ধৈর্য ধরে ক্লাস করবেন, লেকচার শিট পড়বেন, যদি বেসিক ভালো করতে চান। আমি আশ্বস্ত করতেছি, আপনার মধ্যে এটা রিডিকুল কি বলা যাচ্ছে, রেডিক্যাল চেঞ্জ পাবেন, রিভলিউশনারি চেঞ্জ পাবেন। সাবজেক্ট কাকে বলে, about whom or what we speak, about whom or what we speak, যার বা যার যার সম্বন্ধে আমরা কিছু বলি, অর্থাৎ যার সম্বন্ধে বা যার সম্বন্ধে আমরা কিছু বলি, তাকে বলা হয় থাকে সাবজেক্ট। প্রেডিকেট, what is said about the subject, what is said about the subject, সাবজেক্ট সম্বন্ধে যা বলা হয় তাই প্রেডিকেট। তাহলে সাবজেক্ট কি, যে ব্যক্তি, যে বস্তু সম্পর্কে কিছু বলা হয় তাকে বলা হয় সাবজেক্ট। প্রেডিকেট কি, প্রেডিকেট হচ্ছে ওই সাবজেক্ট সম্পর্কে যা বলা হয়েছে সেটা হচ্ছে প্রেডিকেট। অর্থাৎ আমরা বলতে পারি আরো সহজ করে, সাবজেক্টের পরে অর্থাৎ ভার্ব থেকে যা আছে সবটুকু প্রেডিকেট। এবার আমরা আর একটু ডিটেলস এখানে পড়ি, দেখেন কি বলা আছে। সাবজেক্ট কাকে বলে, দ্য পার্ট হুইচ নেমস দ্য পার্সন আর থিং, দ্য পার্ট
হুইচ নেমস দ্য পারসন অর থিং, সেই অংশ যা কি করে ব্যক্তি বা বস্তুর নামকে নির্দেশ করে। উই আর স্পিকিং অ্যাবাউট, আমরা কথা বলছি যার সম্পর্কে, is called the subject of the sentence, তাকে বাক্যের সাবজেক্ট বলা হয়ে থাকে। এবার কি দেখেন, সাবজেক্ট পার্ট অফ দ্য সেন্টেন্স, বাক্যের যে সাবজেক্ট অংশ কনসিস্ট অফ নাউন, প্রোনাউন আর নাউন ইকুইভ্যালেন্ট। ভাইটাল অংশ কিন্তু খেয়াল করেন, বাক্যের সাবজেক্ট হিসেবে কে বসবে? হয় নাউন বসবে, আদারওয়াইজ প্রোনাউন বসবে, আদারওয়াইজ নাউন ইকুইভ্যালেন্স। ইকুইভ্যালেন্স মানে সমতুল্য, ইকুইভ্যালেন্স মানে কি সমতুল্য। তাহলে দেখেন নাউন ইকুইভ্যালেন্স মানে কি নাউনের সমতুল্য। নাউনের সমতুল্য অনেক কিছু আছে, আমরা পরে শিখবো, তারপর আপনাদের একটু বলে দেই। যেমন কি হতে পারে, জিরান্ড হতে পারে, ভার্বাল নাউন হতে পারে। তাহলে আমরা দেখছি যে নাউনের সমতুল্য আর যারা আছে তারাও এখানে কি হতে পারে, একটা বাক্যের সাবজেক্ট হতে পারে, ইনফিনিটিভ হতে পারে। তাহলে দেখেন সাবজেক্ট কে, নাউন্স, প্রোনাউন্স আর নাউন ইকুইভ্যালেন্ট, অর্থাৎ নাউনের সমতুল্য যারা আছে তারা। এবার আমরা দেখি, দেখেন কি প্রেডিকেট কি, এটা প্রেডিকেট, the part which tells something about the subject is called the predicate of the sentence। তাহলে আমরা দেখছি কি the part which tells the something about the subject is called the predicate of the sentence। তাহলে দেখেন সাবজেক্ট সম্পর্কে যে বলবে সেই প্রেডিকেট। এবার আমরা দেখি কি আছে, the part of the sentence consists of finite verbs, object and complement। বলা হচ্ছে কি দা predicate part, predicate part কি হবে of the sentence consists of finite verbs, অর্থাৎ আপনার ওখানে কি থাকবে, ওইখানে ফাইনাইট ভার্ব থাকবে। কে থাকবে? ফাইনাইট ভার্বস, অবজেক্টস, কমপ্লিমেন্টস, অ্যাডভার্বিয়ালস, মডিফায়ার্স। অর্থাৎ প্রেডিকেট অংশে কে থাকবে? ফাইনাইট ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে, কমপ্লিমেন্টস থাকবে, অ্যাডভার্বিয়ালস থাকবে, মডিফায়ার্স থাকবে। আশা করি এটা বুঝতে পারছেন যে সাবজেক্টের পরে যে অংশ, তাহলে আমরা শুরু হবে কি দিয়ে, ফাইনাইট ভার্ব দিয়ে। তাহলে ফাইনাইট ভার্ব যদি না থাকে বুঝতে হবে তাহলে ওইটাই কি, ওইগুলা প্রেডিকেট নয়, ওইটা একটা ফ্রেজ, দিট ইজ নট আ সেন্টেন্স। এটা আপনাকে বুঝতে হবে। তাহলে আপনাকে এখন একটু জানতে হবে তাহলে কি ফাইনাইট ভার্ব কি, এটা আমাদের একটু জানতে হবে, তাহলে আপনার সাবজেক্ট এবং প্রেডিকেট ভাগ করতে সহজ হয়ে যাবে। আচ্ছা, এখানে কয়েকটা এক্সাম্পল আছে, একটু দেখেন। সাবজেক্ট, প্রেডিকেট, দ্য বয় গট দ্য প্রাইজ। দেখেন এই একটা গট কি আছে, একটা ভার্ব, গট কি একটা ভার্ব। দেখেন দ্য ইন্টেলিজেন্ট বয় গট দ্য প্রাইজ ফর স্ট্যান্ডিং ফার্স্ট ইন দ্য এক্সাম। দেখেন এই যে যে গটটা আমরা পেলাম, এই গটটা হচ্ছে কি ভার্ব। তাহলে আমরা কি শিখেছি, এই যে বয় সম্পর্কে বলা হচ্ছে, বয় সাবজেক্ট, ইন্টেলিজেন্ট বয় এটাও সাবজেক্ট। দেখেন এখানে দুই শব্দে সাবজেক্ট হয়েছে, এখানে তিন শব্দে সাবজেক্ট হয়েছে, আরো অনেকগুলো শব্দ থাকতে পারে। তাহলে প্রেডিকেট কি, এই বয়দের সম্পর্কে এটা বলছে তাই প্রেডিকেট, বয় সম্পর্কে এটুকু বলছে তাই প্রেডিকেট। আমাদের কথা হলো কি যে ফাইনাইট ভার্ব থাকবে, তাহলে গড ফাইনাইট ভার্ব, এটা বুঝবো কি করে, এটা একটা ব্যাপার। তাহলে আমরা একটু এক্সাম্পল বোর্ডে দেখি যে ফাইনাইট ভার্বটা কি আর নন ফাইনাইট ভার্বটা কি, তাহলে আমাদের বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে। দেখেন আমরা ফাইনাইট ভার্বটা দেখি। ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব দেখি, দেখা যাচ্ছে। আচ্ছা, ফাইনাইট ভার্বটা আমরা দেখবো যে যে সেন্টেন্স এখানে লেখা ছিল, দা বয় গট দা প্রাইজ। দেখেন আমরা বলেছি যে এটা হচ্ছে দা বয়, এটা হচ্ছে প্রেডিকেট, এটা কি প্রেডিকেট। আর এখানে আমরা গট দা প্রাইজ, এখানে প্রেডিকেট লিখলাম না,
এটাকে আমরা কি লিখেছি? সাবজেক্ট। এটা কি? সাবজেক্ট। আর এটা কি? প্রেডিকেট। আচ্ছা, এখন আমরা জানতে চাচ্ছি যে এই যে এটা কি ফাইনাইট ভার্ব, এটা কি ভার্ব? ফাইনাইট ভার্ব। তাহলে ফাইনাইট ভার্বটা কি? আমরা একটু এক্সাম্পল আকারে দেখি ফাইনাইট ভার্বটা কি। যেমন আমি কয়েকটা সেন্টেন্স লিখবো, আপনারা খেয়াল করেন। The boy likes to play. They like to play. We like to play. They like to play. আচ্ছা, আমরা এখানে চারটা সেন্টেন্স লিখি, সবাই একটু খেয়াল করেন। ফার্স্ট ওয়ান, দ্য বয় লাইকস টু প্লে। সেকেন্ড ওয়ান, দে লাইক টু প্লে। থার্ড ওয়ান, উই লাইক টু প্লে। অ্যান্ড ফোর্থ ওয়ান, দে লাইক টু প্লে। দেখেন, এই যে একটা লাইকস একটা ভার্ব, লাইক একটা ভার্ব, লাইক একটা ভার্ব, লাইক একটা ভার্ব, প্লে একটা ভার্ব, প্লে একটা ভার্ব, প্লে একটা ভার্ব, প্লে একটা ভার্ব। প্রতিটা সেন্টেন্সে দুইটা করে ভার্ব আছে। ইন ইচ সেন্টেন্স, ইন এভরি সেন্টেন্স দেয়ার আর টু ভার্বস। দেখেন, এই যে সাবজেক্টটা কি? দা বয়। বয় হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়েছে। এই যে দেটা হচ্ছে থার্ড পার্সন প্লুরাল নাম্বার, তাই এই এস এর শেষটা এখানে কি হয়ে গেছে? বাদ হয়েছে, অর্থাৎ শুধু লাইক বসেছে। দেখেন, এটার পরে আমি কি করলাম? দের পরিবর্তে উই বসালাম। এই উই বসানোর পরেও কারো কি হলো? লাইক, লাইকই বসে গেছে, কোনো এক্সট্রা কিছু আসে নাই। আবার দেখেন, এই দের পরে আমি পাস্ট টেন্স লাইক করেছি। তাহলে দেখেন, এই লাইকস, লাইক, 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 এই লাইকের বিভিন্ন পরিবর্তন হচ্ছে। লাইকের কি হচ্ছে? বিভিন্ন পরিবর্তন হচ্ছে। কিন্তু এই পেলে ভার্বের কোনো পরিবর্তন নাই, এর উপর কোনো ইফেক্ট নাই। কিন্তু এগুলোর পরিবর্তন কিভাবে হচ্ছে? দেখেন, যখন সাবজেক্ট আপনার পাল্টে যাচ্ছে, তখন ভার্বের সাথে এস বাই এস আসতেছে, বা সাবজেক্ট পাল্টে গেলে এস বাই এস বাদ যাচ্ছে। এবং আর একটা কি হয়েছে? টেন্সের ব্যাপার। তাহলে এখানে আমরা দেখব যে কি হবে, একটা তিনটা বিষয় আমরা এখানে খেয়াল করব। সেটা হচ্ছে পার্সন, নাম্বার, আর একটা বিষয় খেয়াল করব টেন্স। এই তিনটা বিষয় আমরা খেয়াল করব। দেখেন, আমরা মনে রাখবো আমাদের বিস্তারিত ভার্বের ক্লাসে আছে, তারপরে আমরা শিখে যাচ্ছি সবকিছু। আমাদের লেকচার 1 এবং 2 তে রিভিউ হবে সবকিছু, এরপরে যাতে ইজিলি বুঝতে পারেন, বললেই বুঝতে পারেন। এই জন্য ক্লাস 1 এবং 2 এত গুরুত্বপূর্ণ। এখানে আমরা সবকিছু টাচ করব, এবং বেসিক আমাদের গড়ে উঠবে এখান থেকেই। আমরা মনে রাখবো ফাইনাইট ভার্ব হচ্ছে সেই ভার্ব যে ভার্ব এই তিনটা জিনিসকে অনুসরণ করে। অর্থাৎ খেয়াল করেন, ফার্স্ট ভার্বে কোথায়? সাবজেক্টের পরে। এবং ওই ভার্ব, যে ভার্ব সাবজেক্টের পার্সনকে অনুসরণ করে, সাবজেক্টের নাম্বারকে অনুসরণ করে, সাবজেক্টের টেন্সকে অনুসরণ করে। কাকে কে অনুসরণ করবে? পার্সনকে, নাম্বারকে এবং টেন্সকে। কাকে? পার্সন, নাম্বার এবং টেন্স। যে ভার্ব সাবজেক্টের পার্সন, নাম্বার এবং টেন্স অনুযায়ী বসে, সেই ভার্বকে বলা হয় ফাইনাইট ভার্ব। এই সেন্টেন্সে দেখেন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সাথে এস বাই এস বসেছে। যখন থার্ড পার্সন প্লুরাল হয়ে গেল, তখন এস বাই এস বাদ হয়ে গেছে, এখানে দেখেন নাই। যখন এখানে ফার্স্ট পারসন ইউজ করেছি, তখন কি হয়েছে? এস বেস নাই। আবার দেখেন টেন্স, এখানে প্রেজেন্ট টেন্স, পাস্ট, এখানে প্রেজেন্ট টেন্স দিয়েছি, এখানে পাস্ট টেন্স দিয়েছি, বা ফিউচার টেন্সও দিতে পারি। কিন্তু এই যে প্লে, এই যে প্লে, এই যে প্লে, এই যে প্লে, এই কোনো প্লে কিন্তু কি হচ্ছে না? কোনো এফেক্ট নাই। কোনো প্লেকে কি হচ্ছে না? কোনো পরিবর্তন হচ্ছে না। এর অর্থ হচ্ছে এই ভার্বের সাথে সাবজেক্টের কি নাই?
নিয়ন্ত্রণ নাই, অর্থাৎ সাবজেক্ট হচ্ছে কর্তা, সে নিয়ন্ত্রণ করে কাকে? ভার্বকে। অর্থাৎ যে ভার্ব সাবজেক্টের নিয়ন্ত্রণে চলে, যে ভার্ব সাবজেক্টের সাবঅর্ডিনেট, সে হচ্ছে কি? ফাইনাইট ভার্ব। সে কি ভার্ব? ফাইনাইট ভার্ব। আর যে ভার্ব নিজের নিজের নিয়ন্ত্রণ করে, কারো কথা শোনে না, সে হচ্ছে নন ফাইনাইট ভার্ব। সে কি ভার্ব? নন ফাইনাইট ভার্ব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে তখনই প্রেডিকেট বুঝবেন যে সাবজেক্টের পরে ফাইনাইট ভার্ব থেকে যতটুকু আছে সবটুকু প্রেডিকেট। তাহলে এটা হলো সাবজেক্ট, এরপরে গট হচ্ছে কি ভার্ব? ফাইনাইট ভার্ব। তাহলে এখান থেকে এই পর্যন্ত সবটাই কি? প্রেডিকেট। আশা করি বুঝতে পারছেন। যদি কিছু না বুঝতে পারেন কেউ, তাহলে প্রশ্ন করবেন। আচ্ছা, আমাদের একটা প্রশ্ন করেছেন একজন ম্যাডাম, ফাইনাইট ভার্বের অর্থ কি? ফাইনাইট ভার্বের অর্থ হচ্ছে সমাপিকা ক্রিয়া। কি ক্রিয়া? সমাপিকা। আর নন ফাইনাইট ভার্বের অর্থ হচ্ছে অসমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া। এবার আমরা দেখি, দেখেন অবজেক্ট অ্যান্ড কমপ্লিমেন্ট। এখন আমরা আর একটা বিষয় জানতে যাচ্ছি, শিখতে যাচ্ছি, সেটা হচ্ছে অবজেক্ট অ্যান্ড কমপ্লিমেন্ট। একটা বাক্য আমরা শিখছি। এবার দেখেন, প্রথমে বাক্যকে আমরা দুইটা অংশে ভাগ করলাম। একটা হচ্ছে সাবজেক্ট অ্যান্ড আনাদার ওয়ান প্রেডিকেট। আমরা দুইটা অংশে ভাগ করেছি, প্রথমে সাবজেক্ট এবং প্রেডিকেট। এবার দেখেন, আমরা ওই ভাগ থেকে আরো আমরা আস্তে আস্তে জানবো। যেমন ইতোমধ্যে আমরা ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট জেনেছি। এবার আমরা জানবো অবজেক্ট কাকে বলে, কমপ্লিমেন্ট কাকে বলে। এবার আমরা কি জানবো? অবজেক্ট কাকে বলে, কমপ্লিমেন্ট কাকে বলে। দেখেন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অবজেক্ট অ্যান্ড কমপ্লিমেন্ট? খুবই গুরুত্বপূর্ণ। আপনি অবজেক্ট এবং কমপ্লিমেন্টের পার্থক্য যখন বুঝবেন, দেখবেন বাক্য আপনার কাছে কত সহজ, আপনি কত সুন্দরভাবে সবকিছু বুঝতে পারতেছেন। তাহলে অবজেক্ট কাকে বলে, কমপ্লিমেন্ট কাকে বলে, দেখেন। an object is a noun or noun equivalent. অবজেক্ট কি? অবজেক্ট হচ্ছে an object is a নাউন আর নাউন ইকুইভ্যালেন্ট। অবজেক্ট হচ্ছে কি? একটা নাউন বা নাউনের সমতুল্য। নাউন হতে পারে অথবা নাউনের সমতুল্য হতে পারে। নাউনের সমতুল্য কে কে? প্রোনাউন আছে, জিরান্ড আছে, ভার্বাল নাউন আছে, ইনফিনিটিভ আছে, ফ্রেজ আছে, ক্লজ আছে। অর্থাৎ এরা যখন নাউনের কাজ করে, তখন এগুলো নাউন ইকুইভ্যালেন্ট হয়, ডিনোটিং দ্য গোল অর রেজাল্ট অফ দ্য অ্যাকশন অফ এ ভার্ব। তাহলে কি, যে কি করে, যে ভার্বটা ডিনোটিং দ্য গোল আর রেজাল্ট অফ দ্য অ্যাকশন অফ এ ভার্ব, অর্থাৎ ভার্বের যে লক্ষ্যকে নির্দেশ করে, ভার্বের রেজাল্টকে নির্দেশ করে, ফলাফলকে নির্দেশ করে। অন দ্য কন্ট্রি, আ কমপ্লিমেন্ট ইজ আ নাউন, ফ্রেজ অর ক্লজ। অপরপক্ষে কি হচ্ছে? কমপ্লিমেন্ট কি হতে পারে? নাউন, ফ্রেজ আর ক্লজ। তাহলে দেখেন, এইখানে নাউন আর নাউন ইকুইভ্যালেন্ট ছিল। তাহলে আমরা দেখতেছি কমপ্লিমেন্টের ক্ষেত্রেও নাউন আর নাউন ইকুইভ্যালেন্ট আছে, কিন্তু এখানে প্রোনাউন নেই। প্রোনাউন আছে শুধু ওইখানে। দ্যাট অ্যাডিশনাল ইনফরমেশন, যা কি করে? যোগ করে অতিরিক্ত তথ্য। অ্যাডিশনাল ইনফরমেশন মানে হচ্ছে অতিরিক্ত তথ্য about the subject or object. This is the key difference between object and complement. তাহলে ভালো করে বোঝেন কি দুটা জিনিসের বেসিক পার্থক্যটা কি। অবজেক্ট হচ্ছে সেই যে নাউন ইকুইভ্যালেন্ট এবং কি করে? ভার্বের গোল বা রেজাল্টকে নির্দেশ করে। কিন্তু কমপ্লিমেন্ট হচ্ছে কি? এটা নাউন, ফ্রেজ বা ক্লজ, যা কি করে? অ্যাডিশনাল তথ্য দেয়, অতিরিক্ত তথ্য দেয়। কার সম্পর্কে? সাবজেক্ট বা অবজেক্ট সম্পর্কে। দেখেন, তাহলে কমপ্লিমেন্ট কি করে? অতিরিক্ত তথ্য দেয় কার সম্পর্কে? সে সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দিতে পারে, আবার অবজেক্ট সম্পর্কে সে অতিরিক্ত তথ্য দিতে পারে। দিস ইজ দ্য কি ডিফারেন্স বিটুইন অবজেক্ট অ্যান্ড কমপ্লিমেন্ট। এটাই হচ্ছে প্রধান পার্থক্য।
ফার্দারমোর আরো বলা যায় দেয়ার আর টু মেইন টাইপস অফ অবজেক্টস। অবজেক্ট কয় প্রকার? দেয়ার আর টু মেইন টাইপস অফ অবজেক্ট। অবজেক্ট হচ্ছে সাধারণত দুই প্রকার। whereas there are two main types of complements as subject and object complements, এবং এই কমপ্লিমেন্টও কয় প্রকার? দুই প্রকার। অবজেক্ট দুই প্রকার, কমপ্লিমেন্টও দুই প্রকার। দেখেন an object can be a noun, জিরান, pronoun, phrase or clause। একটু আগে যেটা বললাম, অবজেক্ট কি হতে পারে? নাউন হতে পারে, জিরান হতে পারে, প্রোনাউন হতে পারে, ফ্রেজ হতে পারে, ক্লজ হতে পারে, এবং এখানে কি হতে পারে? ইনফিনিটিভও হতে পারে। whereas a complement can be an adjective। অপরপক্ষে কমপ্লিমেন্ট কি হয়? an adjective হতে পারে, নাউন হতে পারে, প্রোনাউন হতে পারে, or any other words হতে পারে। প্রোনাউন, কিছু কিছু প্রোনাউন আছে যেগুলা কমপ্লিমেন্ট হিসেবে বসতে পারে। আচ্ছা, বিলো ইনফোগ্রাফিক এক্সপ্লেইনস দ্য ডিফারেন্স বিটুইন অবজেক্ট এন্ড কমপ্লিমেন্ট ইন ডিটেল। দেখেন আমরা এই এই যে ইনফোগ্রাফিক্স, এই যে পিকচারটা, এর মাধ্যমে আমরা একটু পার্থক্যটা এখন আমরা দেখব। দেখেন, definition, categories, types, object, complement। Definition কি? an object is a noun or noun equivalent denoting the goal or result of the action of a verb। উপরে যা শিখেছি দেখেন আপনাদের বোঝার স্বার্থে এগুলা করে দেওয়া। Complement, a complement is a noun, phrase, clause that adds additional information about the subject or object। Categories কি? there are two main types of object as direct and indirect object। there are two main types of complements as subject and object complements। উপরে যা পড়েছি সেটা এখানে আবার দেখানো হয়েছে। Types, an object can be noun, জিরান, pronoun or clause। a complement can be an adjective, noun, pronoun or any other words or group of words that can act as a noun or an adjective। আচ্ছা, তাহলে দেখেন আমরা এতক্ষণ কমপ্লিমেন্ট এবং অবজেক্টের সম্পর্কে বিস্তারিত পেলাম, এবং এইটাকে দেখেন, এটা অনেকে ভুলে যায়, অনেকের কাছে কঠিন লাগে। বিষয়টা আমরা আরো একটু দেখি, দেখেন, তাহলে এবার আপনাদের কি হবে? আরো মাস মোর ক্লিয়ার টু ইউ, যে আসলে আমরা একটু আগে কি করলাম? জ্ঞান লাভ করলাম কিন্তু অবজেক্ট কোনটা, কমপ্লিমেন্ট, কিন্তু এখন আমরা প্র্যাকটিক্যালি দেখবো, ইন সেন্টেন্স প্র্যাকটিসে দেখবো। দেখেন, হোয়াট ইজ অ্যান অবজেক্ট? বলছে অ্যান অবজেক্ট ইজ আ নাউন অর নাউন ফ্রেজ। একটা অবজেক্ট কে? অবজেক্ট হচ্ছে একটা নাউন অথবা নাউন ফ্রেজ দ্যাট ফলোজ দ্য ভার্ব। তাহলে অবজেক্ট হচ্ছে একটা নাউন আর নাউন ফ্রেজ দ্যাট ফলোজ দ্য ভার্ব, যা ভার্বকে অনুসরণ করে। ইট ইউজুয়ালি রেফার্স টু দ্য অ্যাকশন ডান বাই দ্য ভার্ব। এটা সাধারণত কি করে? একটা কাজকে নির্দেশ করে। কার কাজ? যেটা ভার্ব দ্বারা করা হয়ে থাকে। there are two types of object as direct object and indirect object। object দুই প্রকার, direct object and indirect object। এবার দেখেন ডাইরেক্ট অবজেক্ট কাকে বলে। আর ডাইরেক্ট অবজেক্ট indicates who or what the action of a verb of the verb affects। দেখেন ডাইরেক্ট অবজেক্ট কি করবে? who or what দ্বারা আপনি যখন কি করবেন, হয়ে গেল। আর ডাইরেক্ট অবজেক্ট ইন্ডিকেটস হু আর হোয়াট, এটা হু আর হোয়াট কে কি বা কাকে দ্বারা নির্দেশ করবে, অফ দ্য ভার্ব অ্যাফেক্টস। ফর এক্সাম্পল, ইন দ্য সেন্টেন্স আদম হিট জন, জন ইজ দ্য অবজেক্ট সিন্স হি ইজ দ্য ওয়ান অ্যাফেক্টেড বাই দ্য ভার্ব। সাম মোর এক্সাম্পলস ফর ডাইরেক্ট অবজেক্ট আর অ্যাজ ফলোজ। দেখেন এই বিষয়টা আপনাদের কাছে একটু কঠিন লাগবে, মনোযোগ দিয়ে আমার কথা শোনেন, তাহলে ইজি হয়ে যাবে। ঠিক আছে? অবজেক্ট দুই প্রকার, একটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট আর একটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। যখন একটা ভার্বে একটা অবজেক্ট থাকবে, কয়টা অবজেক্ট থাকবে? একটা অবজেক্ট থাকবে, অনলি ওয়ান, একটা অবজেক্ট থাকবে, তখন আপনি ধরে নিবেন অবজেক্ট আছে ডাইরেক্ট অবজেক্ট। অবজেক্টটা কি অবজেক্ট? ডাইরেক্ট অবজেক্ট। একটা অবজেক্ট থাকলে আপনি ধরে নিবেন অবজেক্টটি কি অবজেক্ট? ডাইরেক্ট অবজেক্ট। তাই এখানে বলা হয়েছে হু আর হোয়াট, অর্থাৎ একটা সেন্টেন্সে যদি একটা অবজেক্ট থাকে তখন আপনি কি বা কাকে দ্বারা প্রশ্ন করবেন? কি করবেন? ইউ উইল আস্ক কোশ্চেন উইথ হু আর হোয়াট। কি বা কাকে দ্বারা প্রশ্ন করবেন, যদি আনসার পান তাহলে সেটা অবজেক্ট এবং সেই অবজেক্টটা ডাইরেক্ট অবজেক্ট। কিন্তু যখন বাক্যে দুটা অবজেক্ট থাকবে তখন আপনি হু দিয়ে আনসার করলেও পাবেন, হোয়াট দিয়ে আনসার করলেও, দুইটা আনসার পাবেন। দুইটা আনসার যখন আপনি পাবেন তখন আপনাকে বুঝতে হবে ব্যক্তিবাচক অবজেক্টটা ইনডাইরেক্ট অবজেক্ট, ব্যক্তিবাচক অবজেক্টটা কি অবজেক্ট? ইনডাইরেক্ট অবজেক্ট। আর বস্তুবাচক অবজেক্টটা
ডাইরেক্ট অবজেক্ট। দেখেন খেয়াল করেন সবাই, আই রোট আ লং লেটার, দেখেন অবজেক্ট কয়টা? একটা। এই বাক্যে একটা অবজেক্ট। লেটার এটা কি বস্তুবাচক? লেটার কি এটা বস্তুবাচক, তাই এটা কি অবজেক্ট? ডাইরেক্ট অবজেক্ট। বাংলাদেশি আর ইট রাইস, দেখেন রাইস কয়টা অবজেক্ট? একটা অবজেক্ট, তাই এটা ডাইরেক্ট অবজেক্ট। হি কিসড হার, হার কয়টা অবজেক্ট? একটা অবজেক্ট, এটা ব্যক্তি। দেখেন এটা বস্তুবাচক, এটা ব্যক্তিবাচক, বস্তুবাচক, এটা ব্যক্তিবাচক। তাহলে একটা যদি অবজেক্ট থাকে, সেটা ব্যক্তি হইছে না বস্তু হইছে এটা কোনো বিষয় না, সে অলওয়েজ ডাইরেক্ট অবজেক্ট। সে সবসময় কি অবজেক্ট? ডাইরেক্ট অবজেক্ট। ভার্বকে আপনি কি করবেন? কি বা কাকে দ্বারা প্রশ্ন করবেন? কি করবেন? কি বা কাকে দ্বারা প্রশ্ন করবেন। অর্থাৎ হু অথবা হোয়াট, ওই হুটা হচ্ছে হচ্ছে অথবা হু অথবা হোয়াট দিয়ে আপনি প্রশ্ন করবেন, ঠিক আছে? তাহলে মানে বাংলা ভাষাতে কি বা কাকে, বা ওই হুটার অর্থ হচ্ছে হুম, ঠিক আছে? আচ্ছা, তাহলে একটা অবজেক্ট থাকলে প্রশ্ন করলে তো আপনি পেয়ে যাচ্ছেন, আর সেই অবজেক্টটা কি হবে? ডাইরেক্ট অবজেক্ট। কিন্তু দুইটা অবজেক্ট থাকে, দেখেন she gave me her necklace, দেখেন she gave me her necklace, দেখেন এইটা একটা অবজেক্ট। her necklace এইটা আর একটা অবজেক্ট। she gave me কি দিয়েছিল? her necklace, তার নেকলেস কাকে দিয়েছিল? আমাকে দিয়েছিল। the teacher bought his students, দেখেন তার টিচার তার স্টুডেন্টস কে কিনে, তার স্টুডেন্টদের কি কিনে দিয়েছেন? আইসক্রিম। তাহলে দেখাচ্ছেন কাদেরকে কিনে দিয়েছেন? স্টুডেন্টদেরকে। কি কিনে দিয়েছেন? আইসক্রিম। হি ওড মি মানি, দেখেন মি আমাকে, মানি কি বস্তুবাচক। তাহলে দেখেন কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে দুইটা আমরা অবজেক্ট পাচ্ছি। তাহলে এখানে কি হবে? ব্যক্তিবাচক কোনটা? দেখেন মি ব্যক্তি, হিজ স্টুডেন্টস ব্যক্তি, মি ব্যক্তি। এগুলো সব ইনডাইরেক্ট আর এগুলো সব ডাইরেক্ট। আপনাদের বোর্ডে আর একটু দেখিয়ে দিই, তাহলে বিষয়টা আরো ভালো লাগবে আপনাদের। আমরা একটা বাক্য দেখি, দেখেন মনে করেন দেই ওয়াচ টিভি, they gift us a টিভি সেট। দেখেন এই যে বাক্য দে ওয়াচ টিভি, এই যে ভার্ব, ভার্বের পরে কি অবজেক্ট? দেখেন দে ওয়াচ দেখে, কি দেখে? টিভি দেখে। কি দেখে? টিভি দেখে। একটা অবজেক্ট। একটা অবজেক্ট হলে সে সবসময় কি অবজেক্ট? ডাইরেক্ট অবজেক্ট। কি অবজেক্ট? ডাইরেক্ট অবজেক্ট। এবার দেখেন দে দে গিফট আস আ টিভি, তারা কি করেছে? আমাদেরকে একটা টিভি গিফট করেছে। তাহলে দেখেন এই যে আস কাকে? আমাদেরকে কি দিয়েছে? আর টিভি সেট। তাহলে দেখেন দুইটা অবজেক্ট। এইটা হচ্ছে ব্যক্তিবাচক, তাই এই ব্যক্তিবাচকটা কি হবে? ইনডাইরেক্ট। ব্যক্তিবাচকটা কি? ইনডাইরেক্ট। আর বস্তুবাচকটা কি? ডাইরেক্ট। বস্তুবাচকটা কি? ডাইরেক্ট। তাহলে আমরা যখন একটা অবজেক্ট পাবো সে সবসময় ডাইরেক্ট অবজেক্ট। দুইটা অবজেক্ট পাইলে ব্যক্তিবাচক অবজেক্টটা ইনডাইরেক্ট, বস্তুবাচক অবজেক্টটা ডাইরেক্ট। যেমন মনে করেন যে আরেকটা বুঝলাম যে হি হিট মি, সে আমাকে আঘাত করলো। তাহলে দেখেন এখানে কিন্তু বস্তুবাচক না, এটা কিন্তু ব্যক্তিবাচক। দেখেন এই বস্তুবাচক ব্যক্তিবাচকটা কি হয়ে যাচ্ছে? ডাইরেক্ট অবজেক্ট হয়ে যাচ্ছে। তাহলে একটা অবজেক্ট যদি থাকে তাহলে সে সব সময় কি? ডাইরেক্ট। তাহলে সে সব সময় ডাইরেক্ট অবজেক্ট, সব সময় ডাইরেক্ট অবজেক্ট। একটা অবজেক্ট থাকলে সে সব সময় ডাইরেক্ট অবজেক্ট। আর যদি একের অধিক অবজেক্ট থাকে তাহলে ব্যক্তিবাচকটা ইনডাইরেক্ট, বস্তুবাচকটা ডাইরেক্ট। আপনি যদি এইসব না বোঝেন তাহলে পরবর্তীতে অনেক প্রবলেম হবে। আমরা যে জিনিসগুলো আমাদের লাগবে সব আমরা জেনে যাব, সব আমরা শিখে যাব।
করেছেন আমার কথা শুনতে। এবার দেখেন আমরা কি জানবো, হোয়াট ইজ কমপ্লিমেন্ট। এবার আমরা জানবো কমপ্লিমেন্ট কাকে বলে। যেহেতু আমরা অবজেক্ট সম্পর্কে ধারণা লাভ করেছি, এবার আমরা দেখবো কমপ্লিমেন্ট কি। দেখেন, a complement is a word, phrase or clause that is necessary to complete the meaning of an expression। দেখেন, কমপ্লিমেন্ট কি, is a word, phrase or clause, আমরা উপরে আগেই জেনেছি, that is necessary, যেটা খুবই দরকারি, to complete the meaning of an expression, একটা এক্সপ্রেশনের মিনিংকে পরিপূর্ণ করার জন্য। কমপ্লিমেন্ট শব্দের অর্থ পরিপূরক, সুতরাং সে পরিপূর্ণ করবে, পরিপূর্ণতা দান করবে, এই জন্যই কমপ্লিমেন্ট। কার পরিপূর্ণতা দান করবে? সাবজেক্ট অথবা অবজেক্টের। ইন আদার ওয়ার্ডস বলতে পারি, ইট কমপ্লিটস দ্য প্রেডিকেট অফ দ্য সেন্টেন্স। ওই যে বাক্যের যে প্রেডিকেট শিখেছি সেইটাকেই শেষ কি করে, কমপ্লিট করে, পরিপূর্ণতা দান করে। ইট অ্যাডস মোর ইনফরমেশন, এটা আরো অনেক তথ্য দেয়, অ্যাবাউট দ্য সাবজেক্ট অর অবজেক্ট অফ দ্য সেন্টেন্স। কার সম্পর্কে তথ্য দেয়? about the subject or object of the sentence। এবার দেখেন, there are two types of complement as object complement and subject complement। আমরা উপরেই জেনেছি যে কমপ্লিমেন্ট দুই প্রকার, অবজেক্ট কমপ্লিমেন্ট এন্ড সাবজেক্ট কমপ্লিমেন্ট। এবার আমরা দেখেন অবজেক্ট কমপ্লিমেন্ট কি এবং সাবজেক্ট কমপ্লিমেন্ট কি আমরা দেখি। দেখেন, সাবজেক্ট কমপ্লিমেন্টস অ্যাড মোর ডিটেলস অ্যাবাউট দ্য অবজেক্ট অফ দ্য সেন্টেন্স। দেখেন, সাবজেক্ট কমপ্লিমেন্ট কি করে, অ্যাড দেয়, কি করে, কি দেয়, মোর ডিটেলস, বেশি, অনেক বেশি তথ্য দেয়, অ্যাবাউট দ্য সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স। অর্থাৎ যখন সাবজেক্ট সম্পর্কে তথ্য দেয়, অর্থাৎ সাবজেক্টের অর্থকে পরিপূর্ণ করে কোনো কমপ্লিমেন্ট, তখন সে সাবজেক্ট কমপ্লিমেন্ট। Sentences with subject complement do not usually have a clear object। কি আছে, the sentence with subject complement do not usually have a clear object। সাধারণত যদি কোনো বাক্যে সাবজেক্ট কমপ্লিমেন্ট থাকে তাহলে কি হয়, ওইখানে কোনো ক্লিয়ার অবজেক্ট থাকে না। দেখেন, জন ইজ ভেরি উইক। দেখেন এই যে কি আছে, ভেরি উইক। এই ভেরি উইক কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজ, ঠিক আছে। এই ভেরি উইক কার সম্পর্কে বলছে? জন সম্পর্কে। আমরা যদি বলি যে জন ইজ, কিছু হবে না। তাহলে ভেরি উইক কি করছে, জন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। এই ভেরি উইকটা হচ্ছে কমপ্লিমেন্ট। শি র্যান ফাস্ট। দেখেন এই ফাস্টটা কি, শি সম্পর্কে তথ্য দিচ্ছে, তাই ফার্স্টটা হচ্ছে কমপ্লিমেন্ট। ইজ এ গুড টিচার। এই টিচারটা কে? টিচারটা হচ্ছে হি। টিচারটা কে? হি। হি সম্পর্কে তথ্য দিচ্ছে, হি এর অর্থকে পরিপূর্ণতা করছে, তাই এই টিচারটা হচ্ছে কমপ্লিমেন্ট। এখন দেখেন, পরে আমরা জানলাম যে কমপ্লিমেন্ট হতে পারে কারা, নাউন কমপ্লিমেন্ট হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, এবং কারা হতে পারে, ফ্রেজ হতে পারে, ক্লজ হতে পারে। আর দেখেন এখানে অ্যাডভার্ব ফার্স্ট, সেও কিন্তু কমপ্লিমেন্ট হয়ে গেছে। অর্থাৎ কিছু কিছু ভার্ব আছে, তারপরে অ্যাডভার্ব বসে, সে কি করে, কমপ্লিমেন্টের কাজ করে। এটাই আমাদের জানতে হবে। আর আরেকটা ব্যাপার দেখেন, আপনি কমপ্লিমেন্ট গুলা ইজিলি বুঝবেন। এই যে ইজ কি, ইজটা হচ্ছে বিভার্ব। কি ভার্ব? বিভার্ব। সাধারণত বিভার্ব, লিঙ্কিং ভার্ব, এগুলোর পরে কি হয়, কমপ্লিমেন্ট বসে। কি কমপ্লিমেন্ট? সাবজেক্টিভ কমপ্লিমেন্ট বসে। দেখেন এই যে ইজ আছে, তারপরে বিকাম হতে পারে, তারপরে আর একটা ব্যাপার যেটা কিছু ভার্ব আছে ফ্যাক্টিভ ভার্ব, সেগুলোর পরেও বসে, সেগুলো অবজেক্টিভ কমপ্লিমেন্ট। আর এখানে আমরা আর একটা বিষয় জানবো, সেটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। কি ভার্ব? লিঙ্কিং ভার্ব। আপনাদের দুই একটা এক্সাম্পল দেখাই, তাহলে বুঝবেন, না হলে এই বিষয়গুলো একটু টাফ। আর আমরা আমাদের অন্য যে লেকচার শিট আছে তখন এগুলো আরো ডিটেলস আছে। জাস্ট আমরা, যেহেতু আমরা এগুলো সম্পর্কে আগে আগে একটু একটু ধারণা নিয়ে রাখবো, অর্থাৎ পরবর্তী যেন আপনার বুঝতে সুবিধা হয়। ইংরেজি এমন একটা জিনিস, সেন্টেন্স নিয়ে কাজ, আপনার একটা গ্রামার করতে গেলে আর একটা গ্রামার চলে আসে। তখন দেখা যাচ্ছে ধারণা থাকলে আপনার কাছে সবকিছু ইজি মনে হবে। যেমন মনে করেন, HONEY, হানি ইজ, সরি হানি, এটা ইজটা পরে লিখি।
হানি টেস্টেস, হানি টেস্টেস সুইট। এখানে যদি আমি লিখি হানি ইজ সুইট, খেয়াল করেন সবাই দেখেন, হানি টেস্টেস, হানি খেতে মিষ্টি অর্থাৎ মধু খেতে মিষ্টি, আর মধু হয় মিষ্টি, দুটো বাক্য একই। এই টেস্টের বদলে আমি এখানে ইজ বসিয়ে দিয়েছি। মনে রাখবেন, যখন কোনো ভার্বকে বি ভার্ব দিয়ে রিপ্লেস করা যায়, অর্থাৎ ওই ভার্বের বদলে বি ভার্ব বসানো যায়, তখন ওই ভার্বটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের সংজ্ঞা এটা না, আমরা মনে রাখার জন্য এইভাবে শিখবো ইজিলি যাতে পারি। যদি কখনো কোনো ভার্বকে আমরা বি ভার্ব দিয়ে রিপ্লেস করতে পারি তাহলে বুঝে নেবো সেগুলো লিঙ্কিং ভার্ব। আমাদের বেনিফিট কি, তাহলে বুঝে যাবো এগুলা কমপ্লিমেন্ট। কি এগুলা কমপ্লিমেন্ট। এই অ্যাডজেক্টিভটা হচ্ছে আনিকে বোঝাচ্ছে, এই সুইটটাকে কমপ্লিমেন্ট, এই সুইটটা হচ্ছে কমপ্লিমেন্ট। দেখেন আরেকটা সেন্টেন্স লিখি, হি ইজ আ টিচার। টিচার, আরেকটা বাক্য আমি লিখি, হি বিকামস আ টিচার, হি বিকামস আ টিচার। দেখেন, সে একজন টিচার আর একজন সে শিক্ষক হয়েছে, একই অর্থ। দেখেন তাহলে এই যে বিকামকে আমরা কি করছি, ইজ রিপ্লেস করতে পারছি, যে এই বিকামটা হচ্ছে কি ভার্ব, এই টেস্ট যে ভার্ব অর্থাৎ লিঙ্কিং ভার্ব, এই বিকামটিও সেই লিঙ্কিং ভার্ব। তাহলে দেখেন আমরা এই যে টিচারটা, এটা কি কমপ্লিমেন্ট, টিচারটা কি কমপ্লিমেন্ট। আমাদের কেন কমপ্লিমেন্ট জানতে হবে, যে কমপ্লিমেন্ট আর অবজেক্ট একই নয়, বিশেষ করে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট আপনার জানতে হবে। এটা দেখেন অ্যাডজেক্টিভ ছিল, অ্যাডজেক্টিভ থাকলে কোনো প্রবলেম নাই। আপনার বেনিফিট আছে কি, দেখেন আপনি যখন আপনার পরীক্ষায় সেন্টেন্স দেবে, সুইট কোন পার্টস অফ স্পিচ, সুইট কোন পার্টস অফ স্পিচ, তখন বুঝবেন যে লিঙ্কিং ভার্বের পরে যেটা বসে সেটা অ্যাডজেক্টিভ, লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ। আর এখানে কিন্তু দেখেন লিঙ্কিং ভার্ব আছে, বাট এ আছে আর্টিকেল, আর্টিকেলের পরে নাউন। আমরা এর পরে শিখবো আমাদের ক্লাসে, ঠিক আছে। তাহলে আমরা এগুলা কি করলাম, আমরা সাবজেক্ট কমপ্লিমেন্ট সম্পর্কে জানলাম। এখন আমরা একটু অবজেক্ট কমপ্লিমেন্ট সম্পর্কে জানবো। আচ্ছা, এই যে আমাদের দেখেন অবজেক্ট কমপ্লিমেন্ট বলছে, দ্য অবজেক্ট কমপ্লিমেন্টস অ্যাড মোর ডিটেলস অ্যাবাউট দ্য অবজেক্ট অফ দ্য সেন্টেন্স। বলছে অবজেক্ট কমপ্লিমেন্টস কি করে, অনেক তথ্য দেয় কি সম্পর্কে, বাট দ্য অবজেক্ট অফ দ্য সেন্টেন্স, এটা কি করবো, অবজেক্ট সম্পর্কে তথ্য দেবে। কার সম্পর্কে, অবজেক্ট সম্পর্কে। বলছে অবজেক্ট কমপ্লিমেন্টস আর ইউজুয়ালি আ পার্ট অফ এ ক্লজ। অবজেক্ট কমপ্লিমেন্ট কি হয়, অনেক সময় ক্লজের অংশ হয়, অনেক সময় ভার্ব, অ্যাডভার্ব আর অ্যাডজেক্টিভও হয়। দেখেন শি মেক্স মি ভেরি স্যাড, দেখেন খেয়াল করেন সবাই, এই ভেরি স্যাড কাকে বোঝাচ্ছে, মি কে বোঝাচ্ছে। ভেরি স্যাড কে, মি। এর আগে দেখলাম কমপ্লিমেন্ট গুলো সাবজেক্ট কে বুঝিয়েছে, দেখেন ভেরি উইক কে, জন। ফার্স্ট কে, শি। এই কমপ্লিমেন্ট কি সাবজেক্ট কে নির্দেশ করে, তাই এর নাম কি সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। কিন্তু শি মেক্স মি ভেরি স্যাড, এই ভেরি স্যাড কাকে বোঝাচ্ছে, মি কে, অবজেক্ট কে। তাই এই ভেরি স্যাড হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। টিচার রোট দ্য নেমস অফ দ্য স্টুডেন্ট, দেখেন এখানে কি কি হচ্ছে, এখানে কি আছে, যে একটা কি এখানে কিসের অংশ, একটা ফ্রেজের অংশ। দ্য টিচার রোট দ্য নেম অফ দ্য স্টুডেন্টস উইথ লো মার্কস। দেখেন এখানে এইটা হচ্ছে হেডওয়ার্ড, এটা কি হেডওয়ার্ড নেমস। এরপরে দেখেন এই যে এইটা কি কমপ্লিমেন্ট, কমপ্লিট করছে কিসের, স্টুডেন্টস উইথ লো মার্কস, যারা কম মার্কস পেয়েছে। তাহলে আমাদের ফ্রেজেরও অংশ হতে পারে। এইটা আমাদের, তাহলে আমরা আজকে আমরা দেখলাম অবজেক্ট কমপ্লিমেন্ট পর্যন্ত। একটা বাক্যে কি কি থাকে, সাবজেক্ট, একটা বাক্যে কি কি থাকে সেগুলো কিন্তু আমরা ইতিমধ্যে জানলাম, যে একটা বাক্য কাকে বলে জানলাম, সেই বাক্যের সংজ্ঞা কি, বাক্যের মধ্যে কি কি কন্ডিশন থাকলে একটা বাক্য হবে, আধুনিক বাক্য কিভাবে গঠিত হয়, এক সেন্টেন্সে বাক্য গঠিত, একটা শব্দে গঠিত হয়, একের অধিক শব্দে গঠিত হয়, ভার্ব দিয়ে গঠিত হয়, ভার্ব ছাড়া গঠিত হয়। এরপরে আমরা কি করলাম, সাবজেক্ট কাকে বলে জানলাম, প্রেডিকেট কাকে বলে জানলাম, অবজেক্ট কাকে বলে জানলাম,
কমপ্লিমেন্ট কাকে বলে জানলাম, এগুলোর প্রকারভেদ আমরা জানলাম। দেখেন, এবং এর পরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে কাইন্ডস অফ সেন্টেন্স, আমরা সেন্টেন্সের মধ্যে কে কে থাকে, কারা থাকে, কি করে, এগুলো আমরা জেনেছি। আমরা আগামী ক্লাসে জানবো যে সেন্টেন্সের প্রকারভেদ, অর্থাৎ পেজ নাম্বার 9 থেকে আমরা আগামী ক্লাসে জানবো। কিন্তু এই ক্লাস শেষ করার আগে আরো একটু পড়া আছে, সেটা হচ্ছে আমরা এই দেখো এতক্ষণ যা জানলাম, অনেকের কাছে মনে হবে যে স্যার এগুলো পড়ে কি লাভ, এ তো আমি পারি, এ পরীক্ষায় আসে না। আমি এখন আপনাদেরকে যা পড়ালাম তা পরীক্ষার বিগত সালের প্রশ্ন থেকে প্র্যাকটিস করে দেখাবো, তারপরে আজকে ক্লাস ছুটি। দেখেন, কয়েকটা প্র্যাকটিস আমরা দেখি, আমরা যা শিখলাম অল্প কয়েকটা প্র্যাকটিস দেখবো। দেখেন এখানে কি বলছে, আমারই কোথায়, ও এটাও কি মুশকিল, এটা হবে না, শেয়ার। আচ্ছা, আশা করি দেখতে পাচ্ছেন সবাই। দেখেন, কোয়েশ্চেন নাম্বার 1 আমরা দেখি, আ সেন্টেন্স ইজ, এইটা জাস্ট এ মিনিট, এটা এমএস ওয়ার্ড ওপেন হয়ে গেছে আমাকে। ওকে, এবার আমাদের বেড়ে গেছে, বের হয়ে গেছে আমরা যেটা চাচ্ছিলাম। হুম। আর ফার্স্ট কোয়েশ্চন আমরা এমসিকিউ দেখি। দেখেন বলছে, আ সেন্টেন্স ইজ আ, আমি আপনাদেরকে আনমিউট করে দিচ্ছি, আনমিউট করে দেই, তাহলে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা যে কোনো বিষয়ে আপনারা বলতে পারবেন। ওকে, দেখেন, আ সেন্টেন্স ইজ আ, প্রশ্নটি এসেছে কোথায়, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা 2016, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা 6, অর্থাৎ পিএসসির প্রশ্ন। পিএসসির প্রশ্ন মানে এটিও যারা প্রশ্ন করেন তারা, অর্থাৎ এই প্রশ্ন, এই ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষায় এসে থাকে। বলছে যে আ সেন্টেন্স ইজ আ ড্যাশ, এবং আপনাদের শীটটি কেন ইংরেজিতে করা বুঝতে পারবেন। দেখেন, এখানে কিন্তু অপশনগুলো সব ইংরেজিতেই আছে, কোথাও কোনো কোনো অপশন কিন্তু বাংলায় নেই। দেখেন, আ সেন্টেন্স ইজ আ ড্যাশ, গ্রুপ অফ ওয়ার্ডস, একগুচ্ছ শব্দ, ইয়েস হয়। গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট মেক্স আ কমপ্লিট সেন্স, দেখেন একগুচ্ছ শব্দ হলেই বাক্য হবে না, তাতে কি থাকবে, এটা কমপ্লিট সেন্স থাকা লাগবে। এটা আমরা কি করেছি, করেছি নিশ্চয়ই আগে। তাহলে আমাদের সঠিক অপশন কি, বি। বি 2 নাম্বার, দেখেন, আ সেন্টেন্স ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট এক্সপ্রেসেস আ কমপ্লিট ড্যাশ, প্রাথমিক সহকারী বিদ্যালয়ের সহকারী শিক্ষক দ্বিতীয় পর্যায়ে 2022 সালে এসেছে। তাহলে বলা আছে, আ সেন্টেন্স ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট এক্সপ্রেসেস আ কমপ্লিট থট, একটা পরিপূর্ণ চিন্তাকে, পরিপূর্ণ কি ধারণাকে প্রকাশ করে, সে হচ্ছে বাক্য। এরপর দেখেন কি আছে, কোয়েশ্চেন নাম্বার 3, ওয়েন ইউ রাইট সেন্টেন্স, যখন আমরা বাক্য লিখি তখন কি হয়, দ্য অবজেক্ট কাম ফার্স্ট। দেখেন কোথায়, দ্য অবজেক্ট কামস ফার্স্ট, দ্য প্রেডিকেট কামস ফার্স্ট, দ্য পার্সন কামস ফার্স্ট। আমরা এতক্ষণ যা শিখলাম সেগুলোর প্রয়োগ দেখেন, আপনি এখন নিজেই আনসার করতে পারবেন। ওয়েন উই রাইট সেন্টেন্সেস দ্য সাবজেক্ট কামস ফার্স্ট, সাবজেক্ট কি করে বাক্যের প্রথমে আসে। আর সেন্টেন্স মাস্ট হ্যাভ, একটা বাক্যের অবশ্যই কি থাকবে, আর সাবজেক্ট এন্ড আ ফাইনাইট ভার্ব, একটা সেন্টেন্সে কি থাকবে, সাবজেক্ট থাকবে এবং
ফাইনাইট ভার্ব থাকবে। ফাইনাইট ভার্ব আপনাদের শিখিয়েছি, ফাইনাইট ভার্ব কাকে বলে। আচ্ছা, 5, বিকজ এভরি সেন্টেন্স মাস্ট কন্টেইন আ সাবজেক্ট অ্যান্ড এ ভার্ব। একটা সাবজেক্ট এবং ভার্ব থাকবে। হাউ মেনি এসেনশিয়াল পার্ট এভরি সেন্টেন্স হ্যাভ। একটা বাক্যে কয়টা এসেনশিয়াল পার্ট আছে? কয়টা? কি কি শিখছি? সাবজেক্ট এবং প্রেডিকেট। তাহলে কয়টা হয়? দুইটা। সাবজেক্ট এন্ড প্রেডিকেট মানে দুইটা। কোশ্চেন নাম্বার 6, সাবজেক্ট মিন্স, সাবজেক্ট কাকে বলে? দ্য এজেন্ট অফ এ সেন্টেন্স। একটা বাক্যের এজেন্ট, কর্তা, তিনি হচ্ছেন সাবজেক্ট। কোশ্চেন নাম্বার 7, হুইচ ইজ দ্য সাবজেক্ট ইন দ্য সেন্টেন্স। এই বাক্যের সাবজেক্ট কে? টু ফ্রজ দ্য ফ্রি টেক্সট এজেস। দেখেন, এই যে আপনাদের ফাইনাইট ভার্ব শিখাইছি না, সাবজেক্ট বের করতে গেলে আগে ফাইনাইট ভার্ব খুঁজবেন। ফাইনাইট ভার্ব কিভাবে পাবেন? টেন্স দেখবেন, এস বাই এস আছে কিনা, পাস্ট টেন্স আছে কিনা, তারপরে কি এস বাই এস যদি না থাকে তো বুঝতে হবে সাবজেক্ট প্লুরাল। আমরা কি দেখবো? তিনটা কন্ডিশন, টেন্স দেখবো, নাম্বার দেখবো, পার্সন দেখবো। তাহলে আমরা কি ভার্ব বুঝতে পারবো। ওই ভার্ব যদি ওইভাবে পরিচালিত হয় তাহলে সেটা ফাইনাইট ভার্ব। আর ফাইনাইট ভার্বের আগে যা থাকে সম্পূর্ণটা হচ্ছে সাবজেক্ট। তাহলে টু ডিফ্রস্ট দ্য ফ্রিজ, এটা হচ্ছে সাবজেক্ট। এটা এসেছে কত, কোথায়? আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, সাব রেজিস্টার 2016। অর্থাৎ এই 2016 সালে এটিও একটা পরীক্ষা হয়েছিল, পাশাপাশি, বেশি দূরে নয়। এই সাব রেজিস্টার এক্সামটা আমিও দিয়েছিলাম। কোয়েশ্চেন নাম্বার 8, দ্য প্রেডিকেট ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ ড্যাশ। প্রেডিকেট কি আমরা শিখলাম না একটু আগে? প্রেডিকেট কাকে বলে? এটা কি টেলস অ্যাবাউট দ্য সাবজেক্ট, যে সাবজেক্ট সম্পর্কে বলে সে কি প্রেডিকেট। এবার দেখেন নাম্বার 9, দ্য প্রেডিকেট অফ এ সেন্টেন্স ইজ। বাক্যে প্রেডিকেট কোনটা? হোয়াট ইজ সেড অ্যাবাউট সাবজেক্ট, সাবজেক্ট সম্পর্কে যেটা বলে সে হচ্ছে প্রেডিকেট। এরপর দেখেন কি আছে, সুইট দ্যাট দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। এটা এমনি একটা প্রশ্ন। দেখেন এখানে আপনার একটু বুঝতে হবে এটা কেন। আমরা একটু আগে শিখেছি যে সাবজেক্ট বসে বাক্যের শুরুতে, ভার্ব বসে পরে, কিন্তু কবি সাহিত্যিকরা ভার্বকে আগে বসাতে পারেন, ভার্বকে আগে বসাতে পারেন। এবং এটা কেন বসায়? অনেক সময় ইমফ্যাসিস করার জন্য, একটা বাক্যকে জোর প্রদান করার জন্য, গুরুত্ব প্রদান করার জন্য অক্সিলারি ভার্বকে বাক্যের পূর্বে নিয়ে আসেন বা বিভাবকে বাক্যের পূর্বে নিয়ে আসেন। বাক্যটা এরকম, দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি আর সুইট। কিন্তু শেক্সপিয়ার কি করেছেন? সুইটটা আগে নিয়ে আসছেন, মানে এটাকে আরো তিনি গুরুত্ব প্রদান করেছেন। যে অ্যাডভার্সিটি মানে আমরা এরকম বলি, যে একটা কথা বলি না, দুঃখের পরে সুখ আসে, বা ওই যে মানে অনেক কথা আছে যে দুঃখ কষ্ট আসলে মানুষকে মহান করে, বা আসলে দুঃখই মধুর। হ্যাঁ, বা অনেক কিছু আছে যে যেগুলো নেগেটিভকে পজিটিভ তুলে ধরা, সেটা হচ্ছে সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। আরো বাংলা আছে ওই যে মানে ওই ধৈর্যের ফল খুবই মধুর। আপনি যেভাবেই ধরেন না কেন, তাহলে এই যে এইটা কিন্তু সাবজেক্ট কিন্তু পরে, সাবজেক্টটা কিন্তু পরে, আর ভার্বটা সাবজেক্টের আগে বসে গেছে। ঠিক আছে? তাহলে আপনাকে বুঝতে হবে যে এই ইউজেস অফ অ্যাডভার্ব এটা সাবজেক্ট, আর আর সুইট এটা কিন্তু প্রেডিকেট। ঠিক আছে? আপনি যখন বাক্য সম্পর্কে ভালো বুঝতে পারবেন তখন কিন্তু দেখেন এখানে বুঝেই যাবে যে এটা সাবজেক্ট, আর আর সুইট এটা হচ্ছে প্রেডিকেট। লাউড একই অবস্থা, এই বাক্য একই, দেখেন একই স্ট্রাকচার। দ্য ক্রাইসিস অফ দ্য ভিকটিম ওয়ার লাউড, দ্য ক্রাইসিস অফ দ্য ভিকটিম ওয়ার লাউড। এবং আমাদের যেটুকু পড়েছি তার প্র্যাকটিস হয়ে গেছে। ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স আগামী ক্লাসে আমরা করব, তার প্র্যাকটিস আমরা এখান থেকে করব। ঠিক আছে? আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কিছু বুঝিনি বা এনিথিং আপনারা কিছু জানতে চান, বলতে চান, আপনারা বলতে পারেন। আমরা ক্লাস এখনই শেষ করব। আহ, আগামীকালকে আমাদের স্যার, ইংলিশ ইংলিশ লেকচারের আজকের ওয়ানের রেফারেন্স বুক কি সেকেন্ড ক্লাস। ছিল স্যার? কি ম্যাডাম বলেন? স্যার, আজকের রেফারেন্স বুকের নাম কি বলা যাবে? না, এখানে কিছুই বলা যাবে না। আর ব্যাপার হচ্ছে কি, এই যে আপনাদের যেটা পড়ালাম না, এটা তো রেফারেন্স বুক না। ওই যে আপনাদের যেটা আছে এটা তো আমার শিট, লেকচার শিট। ঠিক আছে? আর প্র্যাকটিস আপনারা আপনাদের সব লেকচার শিট আপনাদেরকে দিয়ে দিয়েছি, আপনারা ওখান থেকে পড়ে ফেললেই হয়ে যাবে। ঠিক আছে? এটা তো শিট না, এটা তো আমার তৈরি করা শিট, পিডিএফ কোনো পড়তে বইয়ের না। স্যার মানে সমস্যা হয়, এই জন্য বলছিলাম। ম্যাডাম, ওইটা তো প্রিন্ট করতে হবে ম্যাডাম, এটা তো আপনার আমার শিট, বুঝছেন? এটা তো ও বইয়ের না। আচ্ছা, বুঝলাম। আচ্ছা, এনিওয়ান কোনো প্রশ্ন আছে? বুঝি নাই।
আচ্ছা, ওই যে আপনি একটা রেফারেন্স বুক দিয়েছিলেন ইংলিশের জন্য, যেটা হচ্ছে প্রিমিয়ার আচ্ছা ইংলিশ গ্রামার এন্ড আচ্ছা লিটার। ম্যাডাম, আমি ওই আপনারা এখন পড়তে থাকেন, এটা তো আমাদের এখন লাগতেছে না, ঠিক আছে? যখন লাগবে তখন বলে দেবো, ঠিক আছে? আচ্ছা, আমাদের একজন স্যার জিজ্ঞাসা করতে অবজেক্ট এবং কমপ্লিমেন্টের ডিফারেন্স যদি আরেকটু বলতেন। আচ্ছা স্যার, মনোযোগ দিয়ে শুনেন। আপনি যখন ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করবেন, ওই প্রশ্নের আনসারে যাকে পাবেন সে হচ্ছে, বোর্ডে দেখাই দিই, সাবজেক্ট দেখতে যাচ্ছেন। আমার কাচ্চি, এই যে একটু নট। টিচার্স আস ইংলিশ। দেখেন, এই যে হলো ভার্ব, আপনি ভার্বকে কি করবেন, কি বা কাকে দ্বারা প্রশ্ন করবেন, কি বা কাকে দ্বারা। আপনার অনেক কিছু আপনার ওখানে জানছেন, শিখছেন, কিন্তু আপনি ইজিলি যদি আইডেন্টিফাই করতে চান, টিচিএস কি পড়ায়, ইংলিশ পড়ায়। কাকে পড়ায়, আমাদেরকে পড়ায়। তাহলে এইটাও একটা অবজেক্ট, এইটাও একটা অবজেক্ট। এটা ব্যক্তিবাচক, ব্যক্তিবাচকটা হচ্ছে ইনডাইরেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট, ঠিক আছে? ইনডাইরেক্ট অবজেক্ট। আর এটা হচ্ছে বস্তুবাচক, বস্তুবাচক আমরা অ্যাবস্ট্রাক্ট জিনিস, যাই হোক। ব্যক্তিবাচক না হলে এটা হচ্ছে কি, ডাইরেক্ট অবজেক্ট। আচ্ছা এবার দেখেন, শি লাভস মি। কাকে ভালোবাসে, আমাকে ভালোবাসে। কাকে ভালোবাসে, আমাকে ভালোবাসে। একটা অবজেক্ট, একটা উত্তর দিয়ে আমি পেয়ে গেছি, কাকে, আমাকে। একটাই অবজেক্ট, একটাই অবজেক্ট হলে কি হবে, ডাইরেক্ট অবজেক্ট। শি গেভ মি আ রোজ। সে আমাকে একটা রোজ দিল। কি দিল, একটা রোজ দিল। দেখেন এখানে আমি কাকে দ্বারা প্রশ্ন করে আনসার পাচ্ছি, এবার কি দিল, কি দিয়ে পাচ্ছি, তাহলে এখানে একটা অবজেক্ট, এ সবসময় কি অবজেক্ট, ডাইরেক্ট অবজেক্ট, ঠিক আছে? সরি, এখানে ডাবল অবজেক্ট, একটা একটা সেন্টেন্স লিখি, একটা এখানে একটা দিয়ে করে দিই। হি গেভ আ বুক। সে একটা বই দিল। দেখেন এখানে কয়টা অবজেক্ট, একটা অবজেক্ট। তাহলে এটা কিন্তু একটা অবজেক্ট যখন থাকবে তখন কি, ডাইরেক্ট অবজেক্ট। দেখেন, তাহলে ভাবকে আমি কই বা কাকে দ্বারা প্রশ্ন করব, তাকে বলা হচ্ছে, যখন আনসার পাবো সেগুলো হচ্ছে অবজেক্ট। দুইটা যদি আনসার পাই তাহলে বস্তুবাচক, ব্যক্তিবাচকটা ইনডাইরেক্ট, আর যেটা থাকবে সেটা ডাইরেক্ট। আর একটা থাকলে সবগুলো হচ্ছে ডাইরেক্ট। এবার হচ্ছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টটা হচ্ছে অবজেক্ট নয়, সেটা অবজেক্ট নয়। কমপ্লিমেন্ট হচ্ছে কি, কমপ্লিট, পরিপূর্ণতা করা, সমাপ্ত করা। কার অর্থকে সমাপ্ত করবে, সাবজেক্টের অর্থকে বা অবজেক্টের অর্থকে, অর্থাৎ বাক্যটাকে পরিপূর্ণ করবে। যেমন আমি একটা আমরা বাক্য লিখি, হি ইজ। দেখেন, শেষ করি, সে হয়। আপনার মনে প্রশ্ন আসবে, সে হয় কি, সে হয় কি তা তো জানি না। সে হয় কি, প্রশ্ন এসে যাচ্ছে। তাহলে আপনি যদি বলেন হি ইজ পুওর, হি ইজ পুওর, তাহলে এই পুওরটা হচ্ছে কমপ্লিমেন্ট। কেন কমপ্লিমেন্ট, পুরোটা এই হিকে নির্দেশ করছে, হি এই বাক্যটাকে পরিপূর্ণ করছে, ঠিক আছে? আবার দেখেন, হি ইজ আ পোয়েট, সে একজন কবি। তাহলে দেখেন এই কবিটা কাকে বুঝাইছে, এই হিকে বুঝাইছে। পুয়োরটা কাকে বুঝাইছে, হিকে বুঝাইছে। তাহলে এই পোর বুঝাইছে হিকে, পোয়েট বুঝাইছে হিকে। এও কি করছে, সাবজেক্টের অর্থ সে পরিপূর্ণ করছে। এই পোয়েটও কি করছে, সাবজেক্টের অর্থকে পরিপূর্ণ করছে। সুতরাং এও কমপ্লিমেন্ট, এও কমপ্লিমেন্ট। কারণটা কি দেখেন, অবজেক্ট আর সাবজেক্ট একই জিনিস নয়। অবজেক্ট আর সাবজেক্ট দুটো আলাদা জিনিস। অবজেক্টের সাথে ভার্ব রিলেটেড, অবজেক্টের সাথে কে রিলেটেড, ভার্ব রিলেটেড। কিন্তু কমপ্লিমেন্টের সাথে সাবজেক্ট বা অবজেক্ট রিলেটেড। দেখেন, উই চুজ হিম ক্যাপ্টেন, ক্যাপ্টেন। দেখেন
মনে হইতে পারে এই যে ভার্বের পরে এই একটা অবজেক্ট, এই একটা অবজেক্ট, তাহলে আমরা স্পষ্ট করে দেখি। চুজ, কাকে চুজ করলাম? তাকে। কি চুজ করলাম? আনসার নাই। এই ক্যাপ্টেন কি করছে? হিমকে বুঝাচ্ছে। কাকে নির্দেশ করছে? হিমকে। এই ক্যাপ্টেনটা হচ্ছে কমপ্লিমেন্ট। কেন কমপ্লিমেন্ট? এই হিমকে নির্দেশ করতেছে। ঠিক আছে। আবার দেখেন আরেকটা বাক্য যদি এখানে দিই যে উই মেড হিম সাইলেন্ট। উই মেড হিম সাইলেন্ট, আমরা তাকে কি করলাম? সাইলেন্ট করলাম। একটা পদক্ষেপ নিয়ে সাইলেন্ট করলাম। তাহলে দেখেন এই সাইলেন্টটা কাকে বোঝাচ্ছে? হিমকে বোঝাচ্ছে। এখানে দেখেন কমপ্লিমেন্ট হিসেবে না আমরা কি করলাম? নাউন ব্যবহার করেছি, কমপ্লিমেন্ট হিসেবে অ্যাডজেক্টিভ ব্যবহার করলাম। তাহলে বেসিক ডিফারেন্সটা কি আবার বোঝেন। অবজেক্টের সম্পৃক্ততা ভার্বের সাথে, ভার্বের অর্থকে পরিপূর্ণতা দান করে, সে হচ্ছে অবজেক্ট। আর কমপ্লিমেন্টের সম্পর্ক সাবজেক্টের সাথে অথবা অবজেক্টের সাথে। আর একটা পার্থক্য কি? অবজেক্ট অলওয়েজ নাউন অর নাউন ইকুইভ্যালেন্ট, অর্থাৎ নাউন বা নাউনের সমতুল্য হচ্ছে অবজেক্ট। কমপ্লিমেন্ট কি? নাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, আবার নাউন ইকুইভ্যালেন্টও হতে পারে। স্যার কি বুঝতে পেরেছেন? প্লিজ সাউন্ড করুন। ওকে, ধন্যবাদ। তাহলে আগামীকাল আগামীকাল দেখা হচ্ছে। আমরা লেকচার ওয়ানের সেকেন্ড ক্লাস করবো। আমার স্যার, আমার একটা বলার ছিল, রিকোয়েস্ট ছিল, যে আপনি বলেন। আজকে শীটটা যে দিয়েছেন সেটা তো ইয়া ইংলিশের, তো নেক্সট ক্লাসটা কি ইয়াতে যে নেক্সট লেকচার শিট যদি দেন সেটা যদি ক্লাসের একদিন আগে দেন তাহলে নেক্সট হচ্ছে লেকচার একটু শিট না, সুবিধা। ওইখানে এই লেকচার শিট আপনি খুলে দেখেন। এই লেকচার শিট আমাদের 3 দিনের শেষ করতে পারলে তো ভালোই। 3 দিনের একটা হিসাব আছে, তিন না দিনে না, শেষ করার আমি চেষ্টা। সেটা বলছি না স্যার, এটা দিয়ে তো কমপ্লিট হয়ে যাবে, আজকে যেটা দিয়েছে সেটা দিয়ে হয়তো কয়েকটা ক্লাস যাবে, কিন্তু পরবর্তীতে যদি লেকচার শিট দেন তাহলে সেটা যদি একটু অ্যাডভান্স দিয়ে দেন আমাদের একটু পড়ে এসে ম্যাডাম পরে ক্লাসে। আপনাদের আপনি অ্যাডভান্স দেবো ম্যাডাম, কিন্তু এই লেকচার শিটে অ্যাডভান্স দেই নাই কেন আপনাদের বলি, কারণ লেকচার শিটে ইংরেজিতে লেখা তো, আপনারা অনেকে ভয় পেতেন। এজন্য এই ক্লাস করার পরে ভয় লাগবে না, এই জন্য দেওয়া হয় নাই। ঠিক আছে। জি স্যার, এমনিতে যদি দেন তাহলে সেটা একটু সুবিধা হয় আর কি, আমাদের একটা দেবো দেবো। প্রিপারেশনের ইয়ে থাকে। আগেই দিয়ে দেবো, আগেই দিয়ে দেবো ম্যাডাম, আগেই দিয়ে দেবো। থ্যাংক ঠিক ইউ আছে। স্যার। ওয়েলকাম ম্যাডাম। ধন্যবাদ সবাইকে।